1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার 3রা এপ্রিল ঠিক করেছিলেন ফেস হোয়াইট। জার্মান বাহিনী সে অনুযায়ী ঝড়ের বেগে এগিয়ে চলল ওয়ারশর দিকে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। সেনাবাহিনী উত্তর, দক্ষিণ আর পশ্চিম দিক থেকে এগিয়ে চলল সদর পেয়ে। এভাবে হিটলার তার প্রতিজ্ঞা রাখলেন। জার্মানির বিমান বাহিনী আকাশের বুক ফাটিয়ে গর্জে উঠে একের পর এক হানা দিতে থাকল লক্ষ্যবস্তুর উপর। আক্রান্ত হল পুলিশ সেনাবাহিনী, অস্ত্রাগার, সেতু, রেলপথ আর শহরাঞ্চল। মুহূর্তের মধ্যেই পোল্যান্ড সেনাবাহিনী এবং নিরীহ জনগণ চমকে উঠল মৃত্যুর বিভীষিকায়। এভাবেই শুরু হয় অফিসিয়ালভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1939 সালের 1 সেপ্টেম্বর। নাৎসি নেতা হিটলার যে সর্বগ্রাসী যুদ্ধ শুরু করলেন, তাতে 6 বছরে ধ্বংস হয়ে যাবে বিশ্বের অসংখ্য শহর, জনপদ আর সভ্যতার সমস্ত চিহ্ন। কোটি কোটি মানুষ আণবিক বোমা তৈরির মধ্য দিয়ে এসে দাঁড়াবে ধ্বংসের চূড়ান্ত সীমায়। কিন্তু অন্ধকারেই রয়ে গেল জার্মানির মানুষ। অ্যাডলফ হিটলার জার্মানবাসীর উদ্দেশ্যে বেতারে তার ভাষণ প্রচার করলেন। তিনি বললেন, আমার প্রথম ধন্যবাদ ইটালিকে জানাতে চাই। তারা বরাবরই আমাদের পাশে থেকেছে, সাহায্যের হাত বাড়িয়েছে। প্রিয় জার্মানবাসী, আমি আজ দৃঢ়চিত্তে জানাতে চাই, বিদেশি সাহায্যের কোনো প্রয়োজন নেই আমাদের। আমরা নিজেরাই সক্ষম এ কাজে এগিয়ে যেতে। এরপরও হিটলার চরম মিথ্যা কথা বললেন। আমরা শান্তির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছি অস্ট্রিয়া, সুদেটানল্যান্ড, বোহেমিয়া এবং মোরাভিয়ার জন্য, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হয়েছে আমার। এছাড়াও পুলিশ সরকারের সঙ্গেও শান্তি আলোচনায় সগ্রাহ্য ছিল আমার, প্রস্তাবও রেখেছিলাম। কিন্তু দুঃখের ব্যাপার, সমস্ত প্রস্তাব অগ্রাহ্য করেছে পোল্যান্ড। শান্তি প্রত্যাশী হলেও কেউ যেন আমাকে কাপুরুষ মনে না করেন। আমি সে পথেই উত্তর দিয়েছি যে পথে গত কয়েক মাস ধরে পোল্যান্ড কথা বলতে চেয়েছে। পুলিশ সেনাবাহিনী আজ রাতেই আমাদের সীমান্তে ঢুকে গুলিবর্ষণ করেছে। সকাল 5:45 থেকে জার্মান বাহিনীও পাল্টা গুলি ছুড়েছে এর উত্তরে। এখন থেকে বোমার জবাব বোমা দিয়েই আমরা দেব। উক্তি শেষ। আসলে ব্যাপারটা ছিল সেই গ্লিপসের সাজানো আক্রমণের ঘটনার মতোই। পুলিশ সৈন্যের ছদ্মবেশে জার্মান সৈন্যরাই ঢুকে পড়েছিল পুলিশ সীমান্তে। হিটলারের এই চরম ঘৃণ্য ষড়যন্ত্রের কাহিনী পৃথিবী জানতে পারেনি বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত। হিটলার রেডিওতে বলেছিলেন, কোনো জার্মানবাসীর কাছেই আমি এমন কিছু আশা করি না যা আমি নিজে করতে পারি না। এই মুহূর্ত থেকে আমি নিজেই জার্মান রাইখের একজন প্রথম সৈনিক। আমার প্রিয় সেই কোটটাই আমি পরছি। এটা আমার কাছে একটা পবিত্র প্রতীক। জয় যতদিন আমাদের হাতের মুঠোয় না আসবে, ততদিন এ কোট আমি ছাড়ব না, মৃত্যু হলেও নয়। বক্তৃতায় আরও জানালেন তিনি, তার কিছু হলে হেরম্যান গোরিং হবেন তার উত্তরসূরি এবং পরবর্তী নেতা হবেন রুডলফ হেস। কিন্তু হেসের কিছু হলে আইনমাফিক থার্ড রাইকের রাষ্ট্রপ্রধান বানাবে জার্মান সিনেট। কিন্তু থার্ড রাইকের আইন বা সিনেটের আসলে কোনো অস্তিত্বই তো তখন ছিল না। হিটলার পোল্যান্ড আক্রমণ করলেও কিন্তু বিশ্বাস করতে পারেননি ব্রিটেন এবং ফ্রান্সও যুদ্ধে জড়িয়ে পড়বে। পরিস্থিতি সত্যি সত্যি ভিন্ন দিকে গড়াতে শুরু করল। 2রা সেপ্টেম্বর সকাল 10টা পুলিশ রাষ্ট্রদূত কাউন্ট রাসেন্সকি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড হ্যালিফ্যাক্সকে সরাসরিভাবে জানালেন পোল্যান্ডের বিরুদ্ধে জার্মান বাহিনীর দুর্বার আক্রমণের কথা। আরও জানালেন পোল্যান্ডকে চুক্তি অনুযায়ী এই মুহূর্তে সাহায্য করা উচিত ব্রিটেনের। বার্লিনে ব্রিটিশ ও ফরাসি দূতাবাস থেকে সন্ধ্যা 7:15 কারণ জানাতে বলা হল রিবেন্ট্রপকে। ব্রিটেন এবং ফরাসি দূতাবাস জানতে চাইল জার্মান বাহিনী 1 সেপ্টেম্বর রাতেই কেন পোল্যান্ডে ঢুকে পড়েছিল। এর আগেও যুদ্ধ এড়াতে চেয়েছেন বেনিতো মুসোলিনি, কারণ ইটালি তখনও তৈরি ছিল না এরকম একটি মহাযুদ্ধের জন্য। তিনি সিয়ানোর মাধ্যমে অনুরোধ করেছিলেন অ্যাডলফ হিটলারকে শান্তির প্রথম স্তর হিসেবে ডানজিগ গ্রহণ করার। কিন্তু বন্ধুকে পুরোপুরি চিনতে পারেননি মুসোলিনি। ডানজিগ ছিল হিটলারের একটি অজুহাত। হিটলার চাইছিলেন পোল্যান্ডকে সরাসরি ধ্বংস করতে। 1 সেপ্টেম্বর অসুখী ডুচি জানালেন হিটলারকে ইটালিকে এই সমস্যা থেকে রেহাই দিতে। 9:30টার মধ্যেই হিটলার চমৎকার একটি জবাব পাঠালেন বেনিতো মুসোলিনিকে। লিখলেন, প্রিয় ডুচি, আপনার সাহায্য আর রাজনৈতিক সহযোগিতার জন্য ধন্যবাদ।
ন্যায্য দাবি আদায়ের জন্য জার্মানি তার নিজের সৈন্যবাহিনীকেই কাজে লাগাতে সক্ষম। তাই এক্ষেত্রে ইটালির সামরিক সাহায্যের কোনো প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে ফ্যাসিজম ও ন্যাশনাল সোশ্যালিজমের জন্য আপনি যা করবেন তার জন্য অগ্রিম ধন্যবাদ জানাই। মধ্যস্থতাকারীকে বিপদের মধ্যে আমি ঠেলে দিতে চাই না। বেনিতো মুসোলিনি তার পররাষ্ট্রমন্ত্রী সিয়ানোকে এবার পাঠালেন ব্রিটিশ আর ফরাসি রাষ্ট্রদূতদের কাছে। তিনি জানালেন, দুদেশের সরকার রাজি থাকলে ইটালি 5 সেপ্টেম্বর জার্মানির সঙ্গে ভার্সাই চুক্তির আলোচনা সভার ব্যবস্থা করতে পারে। কিন্তু মুসোলিনির এই প্রস্তাবের কোনো রকম জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না হিটলার। বেনিতো মুসোলিনি বা ডুচি এবার সত্যি ব্যর্থ হলেন। পরের দিন 1939 সালের 3রা সেপ্টেম্বর রোববার হ্যালিফ্যাক্সের এক বার্তা এসে পৌঁছল বার্লিনের ব্রিটিশ দূতাবাসে। রাস্তার শেষ মাথায় এসে দাঁড়িয়েছেন চেম্বারলেন। হ্যালিফ্যাক্স ফরাসি সরকারকে জানিয়ে দিলেন, জার্মানির কাছ থেকে কয়েক ঘন্টার মধ্যে ব্রিটিশ প্রস্তাব গ্রহণের বার্তা যদি এসে না পৌঁছে তাহলে পশ্চিমী দুই রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করবে জার্মানির বিরুদ্ধে। নেভিল চেম্বারলেন সরাসরি এবার ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়েরকে বললেন, অবস্থা এখন অত্যন্ত নাজুক, উত্তপ্ত পার্লামেন্ট, এই মুহূর্তেই দরকার জার্মানিকে চরমপত্র দেয়ার। চরমপত্রের সময় হবে আগামী দিন সকাল 8টা পর্যন্ত। দালাদিয়ের বললেন, ব্রিটিশ বোমারু বিমান দ্রুত তৈরি না হলে ফ্রান্সের পক্ষে দেরি করা ছাড়া উপায় আর নেই। আসলে দেরি করার কোনো পথ ছিল না ব্রিটিশ মন্ত্রিসভার। জনমতের কাছে মন্ত্রিসভা টলটলায়মান। 3রা সেপ্টেম্বর কমন্স সভার অধিবেশনে ব্রিটিশ সরকার ফরাসি সাহায্য ছাড়াই বার্লিনকে একটি চরমপত্র দেওয়ার প্রস্তাব সিদ্ধান্ত নিলেন। রাষ্ট্রদূত হেন্ডারসন ওই চরমপত্র পৌঁছে দিলেন চ্যান্সেলারিতে। হিটলারের হাতে ইংল্যান্ডের দেয়া চরমপত্র। সেই মুহূর্তে ঘরে ঢুকলেন রিবেনট্রপ। চরমপত্র পেয়ে হিটলারের চ্যান্সেলারিতে যেন কবরের স্তব্ধতা। নির্বাক হিটলার বসে রইলেন পাথরের মতো, তার দৃষ্টি সামনের দিকে। নীরবতা ভাঙলেন প্রথম হিটলারই। তার চোখে অদ্ভুত দৃষ্টি। রিবেনট্রপের উদ্দেশ্যে বললেন, এবার কি হবে? শান্ত কণ্ঠে জবাব দিলেন রিবেনট্রপ, আমার ধারণা ফ্রান্সও 2-1 ঘন্টার মধ্যেই তাদের চরমপত্র পাঠাবে। গোয়েরিং বেশ উত্তেজিত হয়ে বললেন, এ যুদ্ধে আমাদের পরাজয় হলে ঈশ্বর ক্ষমা করবেন। গোয়েরিংয়ের কথা শুনে গোয়েবেলস নির্বাক বসে রইলেন। ব্রিটেনকে ঠেকিয়ে রাখা জার্মানির পক্ষে সম্ভব হল না। কিন্তু সুইডিশ ডালেরাস হাল ছাড়েননি তখনও। তিনি চালাতে চাইলেন আরেকটি শান্তির প্রচেষ্টা, কিন্তু অগ্রাহ্য করলেন ডালেরাসের এই প্রস্তাব ব্রিটেনের লর্ড হ্যালিফ্যাক্স স্বয়ং। ডালেরাস তলিয়ে গেলেন ইতিহাসের আবর্তে। বেলা 11টা। চরমপত্রের সময় পেরিয়ে গেছে। রিবেনট্রপ ডেকে পাঠালেন ব্রিটেনের রাষ্ট্রদূত হেন্ডারসনকে। তিনি জানালেন, জার্মানি ব্রিটিশ সরকারের ওই চরমপত্র গ্রহণে রাজি নয়। জার্মান রেডিওতে আচমকা ঘোষণা করা হলো বেলা 12টায় জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে গ্রেট ব্রিটেন। সেদিন ব্রিটেন এবং জার্মানির সংবাদপত্রগুলোতে বিশেষ সংখ্যায় প্রকাশিত হল এই ধরনের কলাম, ব্রিটিশ চরমপত্র অগ্রাহ্য। আরেকটি পত্রিকায় লেখা হল, জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ডের যুদ্ধ ঘোষণা। জার্মান একটি পত্রিকা লিখল, ফুয়েরারের সীমান্ত অঞ্চলে যাত্রা। এবং জার্মানির মতে অপরাধ ইংল্যান্ডেরই। কিছুক্ষণের মধ্যেই রিবেনট্রপের কথাই সত্য হল। ফরাসি রাষ্ট্রদূত একটু পরেই জার্মান সরকারের হাতে চরমপত্র তুলে দিলেন। সেখানে বলা হল, 4 সেপ্টেম্বর সকাল 5টার মধ্যে সংঘর্ষ বন্ধ না হলে ফ্রান্স জার্মানির বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে। রিবেনট্রপ চরমপত্রের জবাবে বললেন, ফ্রান্সই তাহলে প্রথম আক্রমণকারী হিসাবে চিহ্নিত হবে। ফরাসি রাষ্ট্রদূত পাল্টা জবাবে বললেন, সে বিচার করবে ইতিহাসই। ফ্রান্সের বিশাল সৈন্যবাহিনী তৈরি হয়ে দাঁড়ালেও হিটলারের বড় আশঙ্কা ব্রিটেনকেই। 3রা সেপ্টেম্বর জার্মানবাসীদের উদ্দেশ্যে হিটলার নিষেধাজ্ঞা করলেন ব্রিটেনের। বললেন, গ্রেট ব্রিটেন শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের সমস্ত দেশকে পুতুল বানিয়ে রেখেছে আগ্রাসনের থাবায়। আমরাও তাদের এই নীতির কাছে আক্রান্ত। আমাদের ভার্সাই চুক্তির মধ্য দিয়ে ব্রিটেনের যুদ্ধবাজরা আমাদের অপমান করেছে। তারা আমাদের মাতৃভূমি আক্রমণ করেছে সামান্য কারণেই। উক্তি শেষ। লন্ডনে তখন অন্যরকম আরেকটি নাটক জমে উঠেছে। সন্ধ্যা 6টা। চেম্বারলেন কমন্স সভায় জানালেন, জার্মান ব্রিটেন যুদ্ধ শুরুর কথা। বললেন,
সমগ্র ইউরোপকে উদ্ধার করতে হবে জার্মানির হিংস্র কবল থেকে। পৃথিবীর বুক থেকে হিটলারবাদকে ধ্বংস করতে হবে। ব্রিটেন এবং ফ্রান্সকে যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় হিটলার এবার সামরিক ব্যবস্থার উপর জোর দিলেন। এরপর বেনিতো মুসোলিনিকে ব্যক্তিগত এক চিঠি লিখলেন অ্যাডলফ হিটলার। লিখলেন, প্রিয় ডুচি, আপনার মধ্যস্থতার চেষ্টার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই। সম্ভব হলে ওই প্রস্তাব মানতে আমি তৈরি ছিলাম, কিন্তু ইংল্যান্ডের যুদ্ধবাজ নীতি এ কাজ করতে দেয়নি আমাকে। ইংল্যান্ডের হুমকির কাছে সম্ভব ছিল না জার্মানির মাথা নত করা। ডুচি, আমি বিশ্বাস করি এতে শান্তি হয়তো টিকে থাকতে পারত কয়েকটা মাস। পুলিশ বাহিনী এখন ধ্বংসের মুখে, তবুও জানি যে কাজে আমি জড়িয়ে পড়েছি তা জীবন মৃত্যুর লড়াই। এবার ইটালির ফ্যাসিস্ট একনায়ককে সাবধানবাণী শোনালেন হিটলার। আপনি আমাকে সাহায্য করার কথা বলেছেন, এই জন্য অগ্রিম ধন্যবাদ আপনাকে। শুধু এটুকু জানুন ডুচি, এই মুহূর্তে আমরা দুটো আলাদা পথে চললেও ভাগ্য কিন্তু আমাদের একই সুতায় গেঁথে রাখবে। ন্যাশনালিস্ট জার্মানি ধ্বংস হলে ফ্যাসিস্ট ইটালিরও একই পরিণতি হবে। ইতি অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার জানতেন ইটালি জার্মানিকে সাহায্য দিতে অক্ষম, কিন্তু ইটালি সাহায্য না করলেও অন্যদিকে রাশিয়ার সাহায্য পেতে আপত্তি কোথায়? হিটলার গোপনে পোল্যান্ড আক্রমণের সময় রাশিয়ার সাথে চুক্তি করেছিলেন, যেন পোল্যান্ডের পূর্ব দিক থেকেও রাশিয়ানরাও পোল্যান্ডের পূর্বভাগ আক্রমণ করে। জার্মানির বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধ ঘোষণায় চরম অসুখী ছিলেন জার্মান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এরিক রেইডার। তার যুক্তি আসলে যুদ্ধ শুরু হয়ে গেছে বছর 4 আগেই। ব্রিটেনের তুলনায় জার্মান নৌশক্তি সীমাবদ্ধ। অ্যাডমিরাল তার ডায়েরিতে লিখলেন, ফুয়েরারের ভুল নীতির জন্য ব্রিটেন আজ যুদ্ধ ঘোষণা করেছে আমাদের বিরুদ্ধে, কিন্তু ব্রিটেনের নৌবাহিনীর সমকক্ষ সাবমেরিনও আমাদের নেই। এত সব দুর্বলতা সত্ত্বেও 1939-এর 3রা সেপ্টেম্বর জার্মান ইউবোট EU-30 ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ এথিনিয়া ডুবিয়ে দিল ব্রিটিশ চ্যানেলে। প্রায় 1400 যাত্রীর মধ্যে 28 জন আমেরিকান সহ প্রাণ হারালো 112 জন। শুরু হলো এক প্রলয়ঙ্কারী বিশ্বযুদ্ধ। 1939 সালের 5ই সেপ্টেম্বর গতকালই করিডোরের একতরফা যুদ্ধে বাধা দিতে এগিয়ে এসেছিল পোল্যান্ডের অশ্বারোহী বাহিনী। জার্মান প্যান্সার ট্যাঙ্কের মুহূর্তের আক্রমণেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল সেই দুর্বল পোলিশ প্রতিরোধ। বিশ্ব প্রথম দেখল পোল্যান্ডে প্রথম জার্মান ব্লিটজক্রিগ আক্রমণ। আচমকা, দ্রুততর, কেন্দ্রীভূত সেই আক্রমণ। এই আক্রমণে অংশগ্রহণ করছে বিশেষ ধরনের জার্মান স্টুকা বিমান। সমগ্র পোলিশ বিমান বাহিনী সম্পূর্ণ ধ্বংস হল মাত্র 48 ঘণ্টায়। বোমাবর্ষণে চূর্ণ বিচূর্ণ হল প্রায় 500 রানওয়ে। পোল্যান্ডের আকাশে ওড়ার স্বাদ 48 ঘণ্টাতেই মিলিয়ে গেল। হাজার হাজার মানুষ আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়ল। পোলিশ সরকার বাধ্য হলেন ওয়ারশা ছেড়ে লুবলিনে পালিয়ে যেতে। 8ই সেপ্টেম্বর বিকালেই জার্মান প্যান্সার বাহিনী ওয়ারশার শেষ প্রান্তে পৌঁছে গেল। পুলিশ বাহিনী এক সপ্তাহেই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। 35 ডিভিশন সৈন্যের মধ্যে অধিকাংশই মারা গেছে পুলিশদের, না হলে ধরা পড়েছে জার্মান বাহিনীর হাতে। প্রতিরোধ ছাড়াই জার্মান বাহিনী একটি জালের মতো বেড়ি দিয়ে এগিয়ে চলছে ওয়ারশা ছাড়িয়ে পোল্যান্ডের আরও ভেতরে। এরকম চরম মুহূর্তেই এগিয়ে এলো রুশ বাহিনী। তাদের উদ্দেশ্য জার্মানির সাথে শর্তমাফিক লুটের মাল ভাগাভাগি করা। পৃথিবীর অন্যান্য দেশের মতো রাশিয়াও বিস্মিত হয়ে গেল জার্মান বাহিনীর বিদ্যুৎ গতিতে পোল্যান্ড আক্রমণ অভিযানের খবরে। 5ই সেপ্টেম্বর মলাটভ পূর্ব দিক থেকে পোল্যান্ড আক্রমণ সম্পর্কে নাৎসি অনুরোধের জবাবে বললেন, হের হিটলার, আমরা যথাসময়ে আক্রমণ করব, এখনও সে সময় আসেনি। 8ই সেপ্টেম্বর সব রকম দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে মলাটভ জানালেন সোভিয়েত বাহিনী পোল্যান্ড আক্রমণ শুরু করবে আগামী কয়েক দিনের মধ্যেই। মলাটভ এবং সুলেনবার্গ এক চা চক্রে যোগ দিলেন 10 সেপ্টেম্বর। মলাটভ সোজাসুজি বললেন, পোল্যান্ড আক্রমণের জন্য একটা অজুহাত অন্তত দাঁড়া করা চাই। ইউক্রেনীয়দের পরাজিত করেছিল পোল্যান্ড, অতএব রুশ এবং পোলিশ চুক্তি মূল্যহীন হয়ে যাওয়ায় স্বজাতি রুশ আর ইউক্রেনীয়দের স্বার্থ রক্ষায় রাশিয়া এবার অভিযান শুরু করবে পোল্যান্ডে। 17ই সেপ্টেম্বর সোয়া 5টায় সুলেনবার্গ বার্তা পাঠালেন বার্লিনে। তিনি বললেন, বেলা 2টোয় স্ট্যালিন আমার সঙ্গে দেখা করেছেন। তিনি জানিয়েছেন লাল ফৌজ 6টায় সোভিয়েত সীমান্ত অতিক্রম করবে। আজই সোভিয়েত বিমান বাহিনী লেমবার্গের পূর্বাঞ্চলে বোমা ফেলতে শুরু করবে। শুরু হলো ইতিহাসের বিচিত্র এক অধ্যায়ের।
দুর্বল হতভাগ্য পোল্যান্ডকে নিয়ে জুয়া খেলা শুরু হলো। মলাটভ পোলিশ রাষ্ট্রদূতকে জানিয়ে দিলেন পোল্যান্ডের আর কোনো অস্তিত্ব না থাকায় রাশিয়া নিরপেক্ষ নীতি গ্রহণ করবে পোল্যান্ড সম্পর্কে। 18 সেপ্টেম্বর পোল্যান্ডে ঢুকে পড়ল সোভিয়েত বাহিনী। ব্রেট লিটনোভস্কে জার্মান বাহিনীর সঙ্গে যোগ দেয়। বলা বাহুল্য 21 বছর আগে ঠিক এখানেই বলশেভিক সরকার জন্ম নেওয়ার আগে রুশ বাহিনী মিত্রপক্ষের সঙ্গে জার্মানিকে বাধ্য করেছিল চুক্তি স্বাক্ষরে। কিন্তু সোভিয়েত রাশিয়া তবুও সন্দেহপ্রবণ রইল জার্মানির সম্পর্কে। তার নতুন নাৎসি বন্ধুদের বিশ্বাস করতে পারলেন না স্ট্যালিন। তিনি জার্মান রাষ্ট্রদূত সুলেনবার্গকে এই কথা জানালেন। রিবেনট্রপও সুলেনবার্গকে সঙ্গে সঙ্গে উত্তরে জানালেন, স্ট্যালিনকে জানিয়ে দিন মস্কো চুক্তি অক্ষরে অক্ষরে পালন করবে এই নতুন জার্মানি। তবুও যেন দুই অসম সহযোগীর সন্দেহ ক্রমেই বেড়ে চলল। হিটলার বললেন পোল্যান্ডের যে অংশ রাশিয়া দখল করেছে সে অংশে নতুন পোলিশ রাষ্ট্র গঠন করতে। কিন্তু 19 সেপ্টেম্বর রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী মলাটভ জানালেন হিটলারের এই কথাটা রুশ কর্তৃপক্ষ ভেবে দেখছেন। সুলেনবার্গের সঙ্গে আলোচনার সময় ক্ষোভ নিয়ে বললেন মলাটভ, মস্কো চুক্তি অমান্য করে জার্মান সেনাধ্যক্ষরা যে সমস্ত এলাকা দখল করেছে তা আসলে সোভিয়েত ইউনিয়নেরই পাওনা। পোল্যান্ড বিভাজন পিসা নেরু ভিস্টুলাসান বরাবরই হওয়া উচিত। এ ব্যাপারে কথা বলতে চান সোভিয়েত সরকার। হিটলারের আদেশে 23 সেপ্টেম্বর মলাটভকে জানালেন রিবেনট্রপ। রিবেনট্রপ বললেন 4টি নদী বরাবর সীমানা নির্ধারণের ইচ্ছা জার্মানিরও। এক্ষেত্রে দু দেশের নীতি হতে হবে এক। অনেক বেশি অভিজ্ঞ আর কৌশলী স্ট্যালিন নিজেই আলোচনার কাজে হাত দিলেন। পিঠা ভাগ করে নেয়ার মতো তিনিও বললেন, পোল্যান্ডের কোনো বাড়তি অংশ নেয়ার পক্ষপাতী আমি নই। ওয়ার্সার সমগ্র এলাকা অন্তর্ভুক্ত হবে সোভিয়েটের সঙ্গে। বিনিময়ে লিথুনিয়ার দাবি আমি ছেড়ে দিচ্ছি। চমৎকার তার যুক্তি। এমন দুটি রাজ্য নিয়ে কথা বলছিলেন স্ট্যালিন যা দখল করে নিয়েছে জার্মানি এরই মধ্যে। আসল কথা হলো পৃথিবী থেকে বিচ্ছিন্ন ব্রিটেন এবং রাশিয়ার শত্রু অ্যাডলফ হিটলারকে বাগে পেয়েছেন স্ট্যালিন। তিনি চাইছিলেন বাল্টিক রাষ্ট্রগুলোকে দখলে রাখতে, যাতে ভবিষ্যতে জার্মানির দিক থেকে কোনো রকম আক্রমণের ভয় না থাকে। স্ট্যালিনের একের পর এক যুক্তি ছাড়া দাবি মানতে বাধ্য হলেন হিটলার। এভাবে স্ট্যালিন ছিনিয়ে নিলেন জার্মানি থেকে লিথুনিয়া, লাটভিয়া এবং স্তোনিয়া। বিনিময়ে হিটলার পেলেন লুবনিন প্রদেশসহ ওয়ার্সার কিছু অংশ। রিবেনট্রপ এবং মলাটভ 28 সেপ্টেম্বর স্বাক্ষর করলেন এক চুক্তিতে। এই চুক্তিতে বলা হলো রাশিয়া বা জার্মানি কেউই কোনো রকম পোলিশ আন্দোলন সহ্য করবে না তাদের অঞ্চলে। অ্যাডলফ হিটলার যুদ্ধ করে জয় করলেন পোল্যান্ড, কিন্তু পরিশ্রম ছাড়াই জোসেফ স্ট্যালিন কিস্তি মাত করলেন। রুশ সৈন্যরা একটাও গুলি ছোড়েনি এই যুদ্ধে। যুদ্ধ ছাড়াই পোল্যান্ডের অর্ধেক আর বাল্টিক রাষ্ট্র 3টি হাতে এলো স্ট্যালিনের। শুধু কি এইটুকুই? না, আরও অনেক বেশি মূল্য দিতে হলো হিটলারকে। ইউক্রেনীয় গম আর রোমানিয়ার তেল সংগ্রহ করার পথ বন্ধ হয়ে গেল, যে দুটির প্রয়োজন জার্মানির কাছে ছিল সবচেয়ে বেশি। জার্মানি এছাড়াও হারালো তেল সমৃদ্ধ অঞ্চল বরিস্লাভ। কিন্তু রাশিয়াকে এত বেশি দাম কেন দিলেন হিটলার? কঠিন প্রশ্ন, সন্দেহ নেই, কিন্তু এর কারণ ছিল বৈকি। হিটলার চাননি ব্রিটেন আর ফ্রান্সের সঙ্গে যুদ্ধের আগে রাশিয়াকে মিছেমিছি ঘাটাতে। হিটলার সোভিয়েত একনায়কের দুর্ব্যবহার ভুলে যাননি। ইতিহাস তার সাক্ষী আছে। পশ্চিমী দুনিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে রাশিয়ার সঙ্গে বোঝাপড়ার ব্যাপারটা সাময়িক মুলতুবি তিনি রেখেছিলেন মাত্র। যুদ্ধে পোল্যান্ডের বুক ছিন্ন ভিন্ন হলেও পশ্চিমে তার ছোঁয়া লাগেনি। একটা গুলিও ছোড়া হয়নি। জার্মানির সংবাদপত্রে লেখা হলো এর নাম সিসক্রিগ বা নকল যুদ্ধ। ব্রিটেন আর ফ্রান্সের বিশাল বাহিনী যখন নিরাপদ অপেক্ষায়, তখনই পোল্যান্ডের ভূখণ্ডে নরকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে নাৎসি সেনাবাহিনী। পোল্যান্ডের এই দুঃখজনক পরিণতিতে প্রতিশ্রুতি রক্ষায় এগিয়ে আসেনি ব্রিটেন বা ফ্রান্স কেউই। এটাই সবচেয়ে দুর্ভাগ্য পোল্যান্ডের। জার্মান সেনাবাহিনীর প্রধান কাইটেল অবাক হয়েছেন ওই ঘটনায়। তিনি বলেছিলেন, আমরা সারাক্ষণ ফ্রান্স আর ব্রিটেনের আক্রমণ আশঙ্কায় ভীত ছিলাম, কিন্তু সৌভাগ্য আমাদের কোনো রকম প্রতিরোধ আসেনি পোল্যান্ডের মাটিতে। যদি আক্রমণ আসত তাহলে তার ঠেকানোর শক্তি আমাদের ছিল কিনা ঈশ্বর জানেন। 26 সেপ্টেম্বর শান্তির অবতার হিটলারের ভরাট কণ্ঠ শোনা গেল জার্মান রেডিওতে। তিনি বললেন, এখন কি জন্য যুদ্ধ চায় ব্রিটেন আর ফ্রান্স?
কোনো কারণ তো এখন নেই যুদ্ধের। জার্মান পশ্চিমে কিছুই চায় না আর। তিনি আরও বললেন, পোল্যান্ডের পতনের মধ্য দিয়ে পূর্ব ইউরোপে শান্তি সূচিত হয়েছে। এর ফলে জার্মানির সঙ্গে ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধ খেলা দূর হবে। এ সত্ত্বেও যদি শান্তি ক্ষুণ্ণ হয়, তার জন্য ইংল্যান্ড আর ফ্রান্সকেই দায়ী করা হবে। সুইডিশ ডালেরাস আবারও দেখা করলেন হিটলারের সঙ্গে। ইংল্যান্ড শান্তি চায়, ডালেরাস জানালেন। হিটলার বললেন, ব্রিটিশ সরকার যদি শান্তি চায় তবে 2 সপ্তাহের মধ্যেই তা পেতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, পোল্যান্ডের পুনরুত্থান অসম্ভব। প্রয়োজন বোধ করলে এগিয়ে আসতে পারেন ব্রিটিশ সরকারও। ইটালির পররাষ্ট্রমন্ত্রী কাউন্ট সিয়ানো হিটলারের শান্তি প্রস্তাব যে বড় ধাপ্পা সেটি ভালোভাবেই বুঝেছিলেন। হিটলার আবারও দিলেন তুখোর এক বক্তৃতা। 6 অক্টোবর সিয়ানো লিখলেন তার ডায়েরিতে, ফুয়েরারের ভাষণ শুনে মনে হলো পুরো ভাঙার রেকর্ডটা যেন আবার শুনতে পাচ্ছি। পুরনো কাসুন্দিতে ভরা মিথ্যার সব কচকচানি। হিটলার তার ভাষণে বললেন, জার্মানি সবসময় তৈরি আছে শান্তি আলোচনায়। কেবল পোল্যান্ড সমস্যা বাদ দিয়ে যে কোনো প্রস্তাবে আন্তর্জাতিক সম্মেলনে জার্মানি রাজি। বিমানযুদ্ধ, বিষাক্ত গ্যাস, সাবমেরিন ইত্যাদি সহ আন্তর্জাতিক বাণিজ্য বিষয়েও আলোচনা চলতে পারে এ সম্মেলনে। তবে সম্মেলনের আড়ালে কামান গর্জাতে চাইলে সে সব দেশের নায়কদের এর জন্য উপযুক্ত শাস্তি পেতেই হবে। চার্চিলের কথাই ভাবছিলেন হিটলার। তাই আবার বললেন, চার্চিল কোম্পানি যদি বর্তমান মতবাদকেই আশকারা দিয়ে থাকে তবে এই আমার শেষ প্রস্তাব। হিটলারের কথার জবাব এলো 12 অক্টোবর চেম্বারলেনের মাধ্যমে। চেম্বারলেন কমন সভায় জোরালোভাবে জানালেন, হের হিটলারের এই প্রস্তাব সম্পূর্ণ যুক্তিহীন, অবাস্তব এবং কুরুচিপূর্ণ। এখানে উল্লেখিত হয়নি চেকোস্লোভাকিয়া ও পোল্যান্ডের ওপর তার কৃত অপরাধের কোনো কথাই। কোনো ক্রমেই জার্মান সরকারের কথায় আর সম্ভব নয় নির্ভর করা। জার্মান যদি আসলেই শান্তি চায় তাহলে কাজের মাধ্যমেই সে তার প্রমাণ রাখুক। হিটলার বুঝে ফেললেন, মিউনিখের চেম্বারলেন আর আজকের চেম্বারলেনের ভেতরে অনেক তফাৎ। 13 অক্টোবর সরকারি এক ইস্তেহারে তিনি বললেন, শান্তি প্রস্তাব অমান্য করেই ইংল্যান্ড ইচ্ছাকৃত বেছে নিয়েছে যুদ্ধের পথ। হিটলার এবার সেনাবাহিনীর প্রধানদের সামনে পশ্চিমে চূড়ান্ত আক্রমণের প্রস্তাব রাখলেন। তীব্র প্রতিবাদ করলেন সেনাধ্যক্ষরা, বিশেষ করে হ্যাডলার এবং ব্রাভসিচ। তারা জানালেন, পশ্চিমে সর্বাত্মক যুদ্ধ করার মতো সঙ্গতি এখনও হয়নি জার্মানির। হিটলার তার কথাতেই রইলেন দৃঢ় হয়ে। সেনাধ্যক্ষ হ্যাডলার এবং ব্রাভসিচের সামনে এখন 2টো পথ খোলা, হয় পশ্চিম আক্রমণ করা, না হয় হিটলারকে সরিয়ে দেয়া। পুরনো সেই ষড়যন্ত্র আবারও মাথা তুলল জার্মানিতে। হিটলারকে অপসারণ করতেই হবে, না হলে জার্মানির অবস্থা আরও মারাত্মক আকার ধারণ করবে। চক্রান্তকারীদের নেতৃত্ব জেনারেল হ্যাডলার নিজের হাতে তুলে নিলেন। তিনি ফন্দি আঁটতে লাগলেন। ওদিকে হিটলার তার পশ্চিমে আক্রমণের দিন তারিখ বদলে ফেললেন। 8 নভেম্বর সন্ধ্যায় ঘটল 2টি বিচিত্র ঘটনা। প্রথমত, এতে চক্রান্তকারীদের সব প্ল্যান ভেস্তে গেল। প্রথম ঘটনায় বোমা বিস্ফোরণে অল্পের জন্য বেঁচে গেলেন হিটলার, এবং দ্বিতীয় ঘটনা হল জার্মান সীমান্তের কাছে হল্যান্ডে এসএস বাহিনী ধরে নিয়ে আসলো 2 জন ব্রিটিশ গোয়েন্দাকে। হিটলার এই ঘটনায় সন্তুষ্ট হয়ে পশ্চিম আক্রমণের দিন তারিখ পাল্টালেন। তার মর্যাদা বেড়ে গেল এভাবেই জার্মান জনগণের মধ্যে। চক্রান্তকারীদের মনোবলও ভেঙে পড়ল দ্বিতীয় ঘটনায়। নাৎসি প্রচার বিভাগ বোমা বিস্ফোরণের ঘটনাকে কাজে লাগালো চমৎকারভাবে। পরদিন সংবাদপত্রে লেখা হলো, হিটলারের প্রাণনাশের চক্রান্ত, ব্রিটিশ সিক্রেট সার্ভিসের ষড়যন্ত্র এটি। কথা উল্লেখ করা হলো, চক্রান্তের পেছনে হাত ছিল চেম্বারলেনেরও। এভাবেই জার্মানিতে চরমে উঠল ব্রিটিশ বিরোধী মনোভাব। রহস্যাবৃত রয়ে গেল বোমা বিস্ফোরণের ঘটনাটি, কিন্তু ব্রেস্ট ও স্টেভেন নামের 2 জন ব্রিটিশ এজেন্টের মধ্য দিয়ে হিটলার জেনে গেলেন কিছু চক্রান্তকারী সেনাধ্যক্ষ গোপনে যোগাযোগ রেখেছিলেন ব্রিটেনের সঙ্গে। এই তথ্যগুলো জোগাড় করলেন আলফ্রেড নাইটক্স, নাৎসি বিরোধী মানুষ সেজে, যিনি পোল্যান্ডে আক্রমণের ব্যবস্থা করেছিলেন নকল অভিনয় করিয়ে। তবে আসল রহস্য জানতেন জার্মানির কিছু ব্যক্তি। জনপ্রিয়তা বাড়ানোর জন্য স্বয়ং হিটলার বোমা বিস্ফোরণের ব্যবস্থাটি করেছিলেন। এই বুদ্ধির উদ্যোক্তা ছিলেন হাইনরিখ হিমলার। অ্যালমান নামের এক ছুতার মিস্ত্রির সহযোগিতায় ওই বোমা রাখা হয়েছিল এক সভায়। উদ্দেশ্য সাধিত হলে ছুতার মিস্ত্রি অ্যালমারকে ভয়ানক নির্যাতন করে ক্যাম্পে হত্যা করে গেস্টাপোরা। সেনাধ্যক্ষদের বললেন হিটলার, আমার সিদ্ধান্ত অনড়,
সঠিক সময়ে আক্রমণ করব ফ্রান্স এবং ইংল্যান্ডে। বেলজিয়াম ও হল্যান্ডের নিরপেক্ষতা ভঙ্গ করা কোনো ব্যাপারই নয়। আমাদের জয়ের পর কেউই তুলবে না প্রশ্ন। জার্মানির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল 23শে নভেম্বর 1939-এর ওই দিনটি। জেনারেল হ্যাডলার এবং ব্রাউসিচকে ভীতু বলে সরাসরি ধিক্কার দিলেন হিটলার। আরও বললেন, জোসেনের কথায় তারা যেন কান না দেয়। ব্রাউসিচ অপমানিত হয়ে পদত্যাগ করতে চাইলেন সঙ্গে সঙ্গে। হিটলার তা অগ্রাহ্য করে বললেন, আমার বিরোধিতা করলে আমি তা ঠেকাবো নির্মম হাতে। পরাজিত দেশগুলোর প্রতি নাৎসি জার্মানির ব্যবহার কীরকম হবে তার প্রমাণ মিলল পোল্যান্ড যুদ্ধের প্রথম পর্বে। এসএস বাহিনী চরম বর্বরতা আর নৃশংস ত্রাস সৃষ্টি করল, যার তুলনা ইতিহাসের কোথাও নেই। হিটলার ঘোষণা দিলেন পোল্যান্ডের উদ্দেশ্যে, পোল্যান্ড পুনর্গঠনের কোনো রকম ইচ্ছে নেই আমাদের জার্মানির ইচ্ছাও সেটি নয়। পোল্যান্ডের বুদ্ধিজীবী গোষ্ঠীকে মুছে ফেলতে হবে, চালু করতে হবে ন্যূনতম জীবনযাত্রার মান, প্রয়োজন হবে সস্তা শ্রমের। রাইখ এ ব্যাপারে গভর্নরকে সব রকম সুবিধা দিবে। অনেক বছর পর নুরেমবার্গ আদালতে নাৎসি বর্বরতার ফিরিস্তিতেই আমরা সেটি দেখতে পাই। বর্বরতার নায়ক ছিল এসএস এবং গেস্টাপো সদস্যরা। এই ব্যাপারে সেনাবাহিনীর প্রধানদের অসন্তোষ ছিল, বিশেষ করে ব্রাউসিচ এবং অ্যাডমিরাল ক্যানারিস এই বর্বরতার প্রতিবাদ করলেন। কিন্তু কঠোর নাৎসিবাদী কাইটেল ক্যানারিসকে বললেন, সেনাবাহিনী এ ব্যাপারে নাক গলালে তাদেরকে এসএস এবং গেস্টাপো প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরে নেবে। অতঃপর মুখ বন্ধ রাখলেন সেনাধ্যক্ষরা। এ ব্যাপারে একাই 100 ছিলেন হিমলার। সেনাধ্যক্ষরা দায়িত্ব এড়িয়ে যাবে তা তিনি হতে দেননি কিছুতেই। 19শে সেপ্টেম্বর হিমলারের ডান হাত হেড্রিশ জানালেন, সামরিক কমান্ডকে শীঘ্রই পুলিশ, বুদ্ধিজীবী, যাজক আর উচ্চবিত্তদের নিয়ে ঘর পরিষ্কারের কাজ শুরু করাতে হবে। হ্যাডলার লিখলেন তার ডায়েরিতে, সেনাবাহিনী চায় তথাকথিত ঘর সাফাইয়ের কাজ শুরু হোক সেনাবাহিনী এদেশ ছেড়ে চলে গেলেই। হেড্রিশ তার প্রথম ঘর সাফাই এই ব্যবস্থার নীল নকশা 21শে সেপ্টেম্বর পাঠালেন সামরিক হাই কমান্ডে। বলা হলো, প্রথমে সব ইহুদিদের সীমাবদ্ধ হতে হবে শহরের ভেতর কোথাও, এরপর চূড়ান্ত সমাধান শুরু করা হবে। সেনাধ্যক্ষদের বুঝতে দেরি হল না কি সেই চূড়ান্ত সমাধানের কাজ। পোল্যান্ডের গভর্নর জেনারেল করে পাঠানো হল কট্টর আর হৃদয়হীন নাৎসি হ্যান্স ফ্র্যাঙ্ককে। শিক্ষিত আইনবিদ ফ্র্যাঙ্কের আসল চেহারা ছিল, তিনি ছিলেন একজন নৃশংস খুনি। গভর্নর জেনারেল হ্যান্স ফ্র্যাঙ্কের নির্দেশে কয়েক হাজার পুলিশ ইহুদিকে হত্যা করা হলো নির্মমভাবে। গর্ব করে ফ্র্যাঙ্ক জানালেন, এই কাজ আমাদের শেষ করতেই হবে। এমন কাউকে পোল্যান্ডে আস্ত রাখা হবে না যারা নেতৃত্ব দিতে পারে। আমরা রাইখকে ভারাক্রান্ত করে তুলতে পারি না। কোনো প্রয়োজন নেই এদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর। 7ই অক্টোবর নাৎসি সমর্থকদের এক বক্তৃতায় খোলাখুলি বললেন ফ্র্যাঙ্ক। তিনি বললেন, প্রিয় কমরেড বৃন্দ, মাত্র 1 বছরে ইহুদি রক্তচোষাদের নিঃশেষ করা যাবে না, তবে আপনাদের সহযোগিতা পেলে এই কাজ ত্বরান্বিত করব আমি বলতে চাই, ইহুদিদের চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করতে হবে। সব রকম আবেগ অনুভূতি ছেড়ে ফেলে এগিয়ে আসুন ইহুদি ধ্বংসযজ্ঞে। প্রায় 35 লক্ষ ইহুদিকে গুলি বা গ্যাস দিয়ে শেষ করা অসম্ভব, কিন্তু তবু আমরা এ কাজ করবই। শুরু হলো ইতিহাসে সেই কলঙ্কজনক অধ্যায়। লাখ লাখ ইহুদি আর পোলদেরকে ভিটামাটি ছাড়া করে পাঠানো হলো মৃত্যুর শিবির বলে কারখানায় শ্রমিক বানিয়ে। তাদের যাবতীয় সম্পদ বিলিয়ে দেয়া হলো জার্মানিদের মধ্যে। এই জন্য হিটলার গঠন করলেন RKFDF বা জার্মান জাতীয়তাবাদ রক্ষা দফতর। 1939 সালের 9 অক্টোবর প্রচণ্ড শীত, শুরু হয়েছে তুষার ঝড়, তাপমাত্রা 0 ডিগ্রির নিচে। সেই ভয়ঙ্কর দুর্যোগে হিটলারের আদেশে শুরু হলো ইহুদি উচ্ছেদ অভিযান। প্রায় 6 লক্ষ ইহুদি আর পোলদেরকে গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে চলল এসএস বাহিনী। মৃত্যু চারিদিকে, কেবলই মৃত্যু। তাপমাত্রা নেমে এলো 0-ও 40 ডিগ্রি নিচে। আর্তনাদ করতেও যেন ভুলে গেছে বন্দী মানুষেরা। 1940 সালের 21শে ফেব্রুয়ারি এসএস দপ্তর প্রধান রিচার্ড গ্লুইক্লজ হিমলারকে জানালেন, একটা বিরাট খালি জমি পাওয়া গেছে কিনিকাওয়ার কাছে অসউইসে। সেখানে হাজার হাজার বন্দীকে অনায়াসে রাখা যাবে।
14 জুন খোলা হলো সেই কুখ্যাত মৃত্যু শিবির আউশউইটজের সেই কনসেন্ট্রেশন ক্যাম্প। কনসেন্ট্রেশন ক্যাম্পের দায়িত্ব ছিল রিচার্ড গুয়েক্লজের হাতে। মৃত্যু শিবির, পুলিশ রাজনৈতিক বন্দীদের ঠেলে দেয়া হলো মৃত্যুর গহ্বরে। কিন্তু এখানেই শেষ নয়, এই জায়গাকে লাগানো হলো আরও এক নারকীয় কাজে। জার্মানির বিখ্যাত রসায়ন শিল্প আইজি ফারবানের ভাগিদারেরা জায়গাটি বেছে নিলেন রবার আর কয়লা শিল্প কারখানা তৈরির জন্য। দাস শ্রমিকদেরও এই কারখানায় কাজে লাগানো হবে। 1940 সালের বসন্তকাল। কারখানায় দাস শ্রমিকদের চালান দেওয়ার জন্য আউশউইটজে হাজির হল এক নিষ্ঠুর এসএস ঘাতক। এদের একজন জোসেফ ক্র্যামার, বেলসেনের পশু নামে যার খ্যাতি ছিল। তার সহযোগী ছিল খুনি আসামি রুডলফ ফ্রান্স হেইস। 1946 সালে নুরেমবার্গ বিচারের সময় অহংকার করে হেসে বলেছিল, কেবল আউশউইটজেই 25 লক্ষ ইহুদিকে হত্যা করেছে সে। এছাড়াও সে ধুকে ধুকে মরতে দেখেছে প্রায় 5 লাখ অনাহারীকে। আউশউইটজে আসা বন্দি শিবিরের 95% লোকের মধ্যে মাত্র 5% লোক বেঁচে ছিল। ওই ক্যাম্প ছিল এক ভয়াবহ মৃত্যুর শিবির। তবে এই ঘটনা থেকে আমাদের আসল সময়ে চলে যাওয়া যাক। সেই 1939 সাল। শীত শুরু হয়েছে। এক সংঘাত দানা বাঁধল রোম আর বার্লিনের মধ্যেও। শুরু হলো মন কষাকষি। ইটালির দাবি মতো জার্মানি কাঁচামাল সরবরাহে ব্যর্থ হয় ভীষণ বিরক্ত হলেন মুসোলিনি। এদিকে হিটলারও ক্ষুব্ধ, এ কারণে যে ইটালি ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে বাণিজ্য যোগাযোগ রেখে চলছিল, এর মধ্যে অস্ত্র সরঞ্জামাদিও ছিল। সংঘাতের মূল কারণ জার্মানি রুশ তোষণ নীতি। এদিকে সোভিয়েত লাল ফৌজ 3রা নভেম্বর আক্রমণ শুরু করে ফিনল্যান্ডে। হিটলারের সোভিয়েত প্রীতি মুসোলিনি ভালো চোখে দেখেননি। 1940-এর 3রা জানুয়ারি অ্যাডলফ হিটলারকে লিখলেন মুসোলিনি, হে হিটলার, আমি নিশ্চিত ইটালির সাহায্য সত্ত্বেও জার্মানি কোনোভাবেই নতজানু করতে পারবে না ব্রিটেন ও ফ্রান্সকে। আমেরিকাও সহ্য করবে না গণতন্ত্রের কবর। শান্তির পথ এখনো আছে। এর জন্য প্রয়োজন নতুন পোলিশ রাষ্ট্র, আর এটাই হবে শান্তির প্রথম পদক্ষেপ। এছাড়া রাশিয়া পোল্যান্ডে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে যুদ্ধ না করেও। একজন বিপ্লবী হিসেবে এই কথাই আমি বলতে চাই, কিছু রাজনৈতিক সুবিধার জন্য আপনার দীর্ঘকালীন ভূমিকার কথা ভুলে গেলে মারাত্মক ভুল করবেন। আপনাকে এটাও জানানো উচিত আমার যে মস্কোর সঙ্গে আপনার অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে আমার এই ইটালিতে। ইতি বেনিতো মুসোলিনি। স্ট্যালিনের একের পর এক দাবি মেটানো ছাড়া আর কোনো পথ ছিল না সে সময় হিটলারের। জার্মানিকে দিতে হলো যুদ্ধাস্ত্র, বিনিময়ে রাশিয়া দিল তেল আর খাদ্য। হিটলার ঘোষণা করলেন জার্মান সেনাবাহিনীর প্রয়োজন মেটানোর আগে রাশিয়ার দাবিকে অগ্রাধিকার দিতে হবে। 15 ডিসেম্বর অ্যাডমিরাল রেইডার জানালেন, উপযুক্ত দাম পেলে জার্মানির পৃথিবী বিখ্যাত যুদ্ধজাহাজ বিসমার্ক, যার ওজন ছিল 4000 টন, সেই নকশাকেও নাকি রাশিয়াতে বিক্রি করে দিতে রাজি আছে জার্মানি। রাশিয়ার প্রেমে ডুবে যাওয়ার একটাই কারণ ছিল অ্যাডলফ হিটলারের, আর তা হল একটি ফ্রন্টেই যুদ্ধকে চালানো। তবে রুশ নিরপেক্ষতা যে একটা সাময়িক ব্যাপার তা ভালো করে জানতেন হিটলার। তাই যত শীঘ্রই সম্ভব পশ্চিমকে স্তব্ধ করা মঙ্গলজনক, তাহলেই জার্মানি তার পুরো শক্তি সরিয়ে আনতে পারবে পূর্ব দিকে। কিন্তু তবু হিটলার পশ্চিম আক্রমণের তারিখ আবারও বদলালেন। তিনি আভাস দিলেন 1 জানুয়ারি 1940-এ পশ্চিম আক্রমণ শুরু হবে সম্ভবত। অ্যাডলফ হিটলার এরই মধ্যে শুভেচ্ছা জানালেন স্ট্যালিনকে বড়দিনের উৎসবের প্রাক্কালে। তিনি বললেন, আপনার সুস্বাস্থ্য আর সমৃদ্ধ কামনা করি, এবং সমৃদ্ধ কামনা করি সোভিয়েত জনগণের। স্ট্যালিনও কম নন, তিনি উত্তর দিলেন, জার্মানি আর সোভিয়েটের বন্ধুত্ব রক্তের ভেতর দিয়েই দৃঢ়বদ্ধ, কামনা করি এর চিরস্থায়িত্ব। এইবার পশ্চিম অঞ্চল থেকে দৃষ্টি ফেরালেন অ্যাডলফ হিটলার। তার সেন দৃষ্টি এবার উত্তরে। চমৎকার এক বুদ্ধি কাজে লাগালেন নৌবাহিনীর কট্টরনাথী অ্যাডমিরাল। জার্মানি অনেকদিন থেকেই চাইছিল উত্তরের সমুদ্র অঞ্চলে তার প্রভাব বিস্তার করতে। উত্তর সমুদ্র অঞ্চলে চলছিল ব্রিটেনের প্রভাব। যুদ্ধ শুরুর পরেই 3য় শ্রেণীর নৌ অফিসার অ্যাডমিরাল রুডলফ কালসের মাথায় খেলল এই কথাটা।
তিনি রেইডারকে খুঁচিয়ে তুললেন নরওয়ের জলসীমা অধিকার করে নিতে। কার্লস পুরো ব্যাপারটা অ্যাডলফ হিটলারের দৃষ্টিতে আনলেন। প্রথমে তেমন একটা গুরুত্ব দেননি হিটলার। এরপর উৎসাহী উঠলেন তিনি 3টি কারণে। সুইডেনের লোহার আকরের উপর জার্মানি নির্ভর করত। ওই লোহা আবার জলপথে সরবরাহ করা হতো। প্রচণ্ড শীতে জলপথ বরফে ঢেকে গেলে নরওয়ের নার্ভিক বন্দর পর্যন্ত রেলপথে আনার পর ওই আকর জাহাজে করে পৌঁছত জার্মানিতে। প্রচুর সময় ব্যয় হতো। আর জাহাজে করে নিরাপদে নরওয়ের জলপথ সীমানায় চলাচল করা ছিল কঠিন ব্যাপার, কারণ ওই জলপথ পাহারা দিত ব্রিটেন। হিটলার বুঝে ফেললেন ব্রিটেনকে বাধা দেয়া এর ফলে সম্ভব নয়। নরওয়েই জার্মানির জাদুর কাঠি হবে। ব্রিটেনের ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরাল্টি উইনস্টন চার্চিলও বুঝেছিলেন এ ব্যাপারটা। যুদ্ধের কয়েক সপ্তাহ পর চার্চিল সরকারকে জানালেন জার্মানির লোহা আমদানি বন্ধের জন্য মাইন বসানো হোক নরওয়ের জলসীমায়। কিন্তু নরওয়ে দেশটির নিরাপত্তার কারণেই সাহসী হলেন না চেম্বারলেইন এবং হ্যালিফ্যাক্স। 1940 সালের 5 ফেব্রুয়ারি মিত্রপক্ষের এক সম্মেলনে সিদ্ধান্ত গৃহীত হল ফিনল্যান্ডের জন্য নরওয়েকে সৈন্য নামানোর পর মুহূর্তেই দখল করা হবে সুইডেনের লোহার খনি। নৌবাহিনীর প্রধান রেইডার হিটলারের কাছে আশঙ্কা বলে দিলেন। তিনি বললেন, আমি খবর পাচ্ছি জার্মানির হৃৎপিণ্ড বন্ধ করতে চায় ব্রিটেন এবং ফ্রান্স। কিন্তু বিশ্বাসঘাতকের আবির্ভাব হয়েছে যুগে যুগেই। নরওয়ের মাটিতেও পাওয়া গেল এরকম এক মির্জাফরকে। তার নাম মেজর ভিটকুন আব্রাহাম লাটসিক কুইন্সলিং। কুইন্সলিং ব্রিটিশ এবং বলশেভিক দুই সরকারের সঙ্গেই তাল মিলিয়ে চলছিলেন প্রথম থেকে। রুশ বিপ্লবের পর কুইন্সলিং ফিরে আসেন নরওয়েতে এবং রেড গার্ড বাহিনী তৈরি করতে আগ্রহী হয়ে ওঠেন। নরওয়ের কমিউনিস্ট দল তাকে হারে হারে চিনেছিলেন। ব্যর্থ কুইন্সলিং এরপর যোগ দিলেন নরওয়ের নাৎসি দল ন্যাশনাল ইউনিয়নে। কিন্তু সেখানে তিনি সুবিধা করে উঠতে পারলেন না। অগত্যা তিনি ঝুঁকলেন নাৎসি জার্মানির দিকে। কুইন্সলিংয়ের এবার পরিচয় হয় হিটলারের খোদ ওস্তাদ, নাৎসি দর্শনের উদ্যোক্তা আলফ্রেড রোজেনবার্গের সঙ্গে। তার স্বপ্ন ছিল ইহুদি ছাড়া এক বিশাল নর্ডিক রাজত্ব গড়ে তোলা। কুইন্সলিং রোজেনবার্গকে দিলেন এক কুদেতার প্রিন্ট। এবার এগিয়ে এলেন রেইডার। কুইন্সলিংয়ের সঙ্গে আলোচনার পর রেইডার জানালেন হিটলারকে, কুইন্সলিংয়ের সঙ্গে কথা বলার পর আমি নিশ্চিত নরওয়ের পতন ঘটানো সম্ভব। কুইন্সলিংয়ের দৃঢ় বিশ্বাস নরওয়ের বিশাল বাহিনীর এক অংশ এই কাজে তাকে সমর্থন যোগাবে। এরপরেই প্রয়োজন হবে জার্মানির সাহায্য। কিন্তু এত দূর যেতে রাজি ছিলেন না হিটলার স্বয়ং। তিনি বললেন, আমি নিজে কথা বলতে চাই কুইন্সলিংয়ের সঙ্গে, দেখি তার কতখানি যোগ্যতা আছে। অ্যাডমিরাল রেইডার 14 ডিসেম্বর পৌঁছালেন কুইন্সলিংকে হিটলারের কাছে। কথাবার্তার পর ফুয়েরার বুঝলেন এরকম লোকই তার দরকার। অগত্যা হিটলার আদেশ দিলেন OKW-কে কুইন্সলিংয়ের সঙ্গে সলা পরামর্শ করে সবকিছু ঠিকঠাক করতে এবং নরওয়ের সঙ্গে সঙ্গে যেন ডেনমার্কেরও পতন ঘটানো যায়। এই জন্য হিটলার ডেকে পাঠালেন সেনাধ্যক্ষ ফকেনহার্স্টকে। তাকে ঢুকতে দেখে হিটলার একটা ম্যাপের উপর ঝুঁকে পড়লেন। তিনি বললেন, আমি খবর পেয়েছি ব্রিটিশ বাহিনী এই মুহূর্তে নরওয়ের মাটিতে নামার চেষ্টা করছে। তাই এই মুহূর্তে আমি অসলো, স্ট্রাভেঞ্জার, বার্জেন, থর্নডাইম এবং নরওয়েকে সৈন্য মোতায়েন করতে চাই এক এক ডিভিশন করে। ওদিকে রুশরা আক্রমণ করেছিল ফিনল্যান্ড। 12 মার্চ রুশ ফিন যুদ্ধ আচমকাই অন্যদিকে মোড় নেয়। ফিনল্যান্ড আত্মসমর্পণের শেষ পর্যায়ে পৌঁছে গেল। রুশ প্রস্তাব মেনে নিতে বাধ্য হল ফিনল্যান্ড। এতে দুটো নতুন সমস্যা বিরক্ত করে তুলল হিটলারকে। এক, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি সামনার ওয়েলেস পশ্চিমে রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধ করার জন্য বার্লিনে পৌঁছেছেন। 2, রুষ্ট ইটালীয় প্রধান মুসোলিনিকে কিভাবে তুষ্ট করা যায়, কারণ হিটলারের সাথে চুক্তি করেই রাশিয়া তার শক্তি বাড়িয়ে চলছিল। আশঙ্কিত হয়ে পড়েছিলেন অ্যাডলফ হিটলার। সামনার ওয়েলেসের ইউরোপ আসার মুখ্য উদ্দেশ্য বোধ করি ইটালিকে মিত্রপক্ষে যোগদানে বাধ্য করা। তিনি গোপনে খবর পেয়েছিলেন মুসোলিনির চালচলন নাকি বর্তমানে সন্দেহজনক। এই মুহূর্তেই কিছু একটা করা দরকার। হিটলার এবং তার প্রধান 2 অনুচর গোয়েরিং আর রিবেনট্রপ মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় শ্রেণীর শক্তি বলে মনে করতেন। তাই মার্কিন শক্তিকে ভয়ের কিছু নেই। কিন্তু এ সত্ত্বেও জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দ্বিধাহীনভাবে বললেন,
পশ্চিমে যুদ্ধ বিস্তারিত হলে মার্কিন যুক্তরাষ্ট্র চুপচাপ বসে থাকবে না। সামনার ওয়েলেস দেখা করতেই হিটলার বলে উঠলেন, জার্মানি পিছাবে না ফ্রান্স ও ব্রিটেনও। তাই এই যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। এই যুদ্ধ জীবন মৃত্যুর যুদ্ধ হবে। আমেরিকার সামনার ওয়েলেস স্তম্ভিত হলেন নাৎসি নায়কের যুদ্ধের জিগিরে। বাধ্য হয়ে তিনি জানালেন গোরিংকে, জার্মানি পশ্চিমে জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞ হলে আমার বার্লিনে আসা সম্পূর্ণই মূল্যহীন। আমার আর বেশি কিছু আপনাদেরকে বলার নেই। ওয়েলসের বিদায়ের পরই হিটলার তার বন্ধু মুসোলিনিকে বললেন, প্রিয় ডুচি, দেরিতে জবাব দেওয়ার জন্যে আমি দুঃখিত। আগামী দিনগুলো হবে জার্মানির ইতিহাসে ভয়ঙ্কর সংগ্রামের দিন, জীবন মৃত্যুর যুদ্ধ। এরপর হিটলার যুদ্ধে উস্কানি দিলেন মুসোলিনিকে। আমার বিশ্বাস আগামী যুদ্ধে ইটালিরও ভবিষ্যৎ নির্ভর করবে। জার্মানির বিরোধীরাও আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে এক সময়। স্পষ্ট দেখতে পাচ্ছি আমি জার্মানি আর ইটালির ভবিষ্যৎ একই সুতোয় গাঁথা। শেষে আমি বলতে চাই, আমাদের ভাগ্যই বাধ্য করবে পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধ করতে। আপনার জায়গা হবে আমার পাশে এবং আমারও জায়গা নিতে হবে আপনার পাশে, প্রিয় ডুচি। বলাই বাহুল্য, এটি ছিল হিটলারের চমৎকার একটি চিঠি। মুসোলিনি উল্লসিত হয়ে জানালেন রিবেনট্রপকে। হিটলারের বাম হাত হিসেবেই তাকে জায়গা দিয়েছেন ফুয়েরার। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ এবার মুসোলিনিকে জিজ্ঞেস করলেন, অস্ত্রসজ্জিত হয়ে ইটালি কবে নাগাদ তৈরি হতে পারবে? চতুর মুসোলিনি বললেন, খুব শীঘ্রই একটি সময় আসবে। আমরা সেই সময়ের অপেক্ষা করছি, যখন ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে ব্রিটেনের। 1940 সালের 18 মার্চ বিশেষ ট্রেনে মুসোলিনি এবং হিটলার এসে পৌঁছলেন বরফ ঢাকা আল্পস পর্বতের কাছে। সীমান্ত স্টেশন ব্রেইনার শহরের পাশেই। মুসোলিনির ব্যক্তিগত গাড়িতেই দেখা হল দুই একনায়কের। এখানেই ডুচির ভাগ্য পরিবর্তনের সূচনা হয়। আন্তরিকভাবে দুই নেতা হাত মেলালেন দেখা হতেই, ডুচি এবং অ্যাডলফ। এর পরপরই অ্যাডলফ হিটলার শুরু করলেন প্রশ্ন। হিটলারের প্রশ্ন বাণে ফুটে উঠেছিল চাতুর্য। মুসোলিনিকে ফ্রান্স আর ব্রিটেনের বিরোধী করে তোলার সব রকম চেষ্টা করলেন হিটলার। তিনিও বললেন, দুর্গম পর্বত ঘেরা দক্ষিণ ফ্রান্সে আক্রমণ করা ইটালির জন্য প্রায় অসম্ভব, কারণ অযথাই প্রচুর রক্তপাত হবে। তাই ইটালির উচিত জার্মানির সঙ্গে যৌথভাবে সুইস সীমান্ত অঞ্চল আক্রমণ করা। মুসোলিনি বললেন, আমার আপত্তি নেই এ প্রস্তাবে, তবে জার্মানির এগিয়ে যাবার পরই ইটালি যুদ্ধে যোগ দেওয়ার পক্ষপাতী। মিত্রপক্ষ তখনও যদি পরাজিত না হয়ে থাকে, তাকে পাল্টা আঘাতে নতজানু হতে বাধ্য করবে ইটালি। এবার পুরোপুরি নিশ্চিত হলেন হিটলার, যুদ্ধে জড়িয়ে ফেলতে আর কোনো অসুবিধা নেই ইটালিকে। ইতিহাসের বিচিত্র অমোঘ নিয়মেই মুসোলিনি এবং হিটলারের মধ্যে ঘনিষ্ঠতা রহস্যজনকই বলতে হবে। অ্যাডলফ হিটলার কখনো দ্বিধা করেননি ঘনিষ্ঠ অনুচরদের সঙ্গে বেইমানি করতে। এভাবে কতজন প্রাণও দিয়েছেন, এদের মধ্যে হতভাগ্য রোয়েম এবং স্ট্যামার উল্লেখযোগ্য। কিন্তু ইটালির একনায়ক বেনিতো মুসোলিনির সাথে অ্যাডলফ হিটলারের এই বন্ধুত্ব ছিল অন্য রকমের। দেখা গেছে মুসোলিনির চরম দুঃসময়েও নাৎসি একনায়ককে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। একই মুদ্রার এপিঠ ওপিঠ যেন মুসোলিনি আর হিটলার। ইটালির সঙ্গে আঁতাত শেষে হিটলার দৃষ্টি ফেরালেন উত্তর আক্রমণের একটি স্বচ্ছ পরিকল্পনায়। এর মধ্যে হিটলার বিরোধী চক্রের সব চক্রান্ত ব্যর্থ হল। চক্রান্তকারীরা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেও কোনো ফল পায়নি। জেনারেল ব্রাসউইচ দুঃখ করে বললেন, ফ্রান্স এবং ব্রিটেন যুদ্ধ ঘোষণা করেছে জার্মানির বিরুদ্ধে। এই মুহূর্তে হিটলারের পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই জার্মানবাসীর। জেনারেল হ্যাডলার আর ব্রাসউইচের স্বপ্ন ছিল জার্মানির নিরঙ্কুশ জয়ের। 1940-এর 9 এপ্রিল সকাল 5:20 কোপেনহেগেন এবং অসলো জার্মান দফতর দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের ডেকে পাঠিয়ে চরমপত্র দিলেন হিটলার। বলা হলো, রাইক সরকার শীঘ্রই ডেনমার্ক ও নরওয়েকে রাইক সরকারের রক্ষা কবজে নেয়ার আহ্বান করছে। ইঙ্গো ফরাসি আক্রমণ থেকে ডেনমার্ক ও নরওয়েকে বাঁচানোর জন্যই এই প্রস্তাব রাখছে জার্মান রাইক। জার্মানি প্রতিশ্রুতিবদ্ধ নরওয়ে ও ডেনমার্ক সীমান্ত অক্ষুণ্ণ রাখার জন্যে। জার্মানরা আশা করে দুদেশের কোনো সরকারই যেন কোনো রকম সশস্ত্র বাধা দিতে এগিয়ে না আসে,
আর অযথা রক্তপাতের দরকারই বা কি? অ্যাডলফ হিটলার নিজেই তৈরি করেছিলেন চরমপত্রের মূল বিষয়গুলো। সামরিক দিক থেকে ডেনমার্ক ছিল অত্যন্ত দুর্বল একটি দেশ। তারা হিটলারের এই প্রস্তাব গ্রহণ করল। ডেনমার্ক হালকা প্রতিবাদ করে জানালো বাধ্য হয়েই এই প্রস্তাব গ্রহণ করতে হয়েছে তাদের। আর ওইদিকে নরওয়ে কিন্তু অন্য চিন্তা করছে। নরওয়ের পক্ষে মন্ত্রী কার্ট বার্লিনকে স্তম্ভিত করে দিলেন একটি ঘোষণায়। তিনি জানালেন, আমরা মাথা নত করব না যুদ্ধ ছাড়া, আমাদের যুদ্ধ তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নরওয়ের সেনাবাহিনী প্রথম থেকেই সচেতন হয়ে উঠল প্রতিরোধের জন্য, কিন্তু বিশাল শক্তিশালী এবং আধুনিক জার্মান বাহিনীর কাছে তারা ছিল নস্যির তুল্য। জার্মান বিমানের মুহুর্মুহু আক্রমণে এবং নৌবাহিনীর কামানের প্রচণ্ড শব্দে মুখরিত হয়ে উঠল নরওয়ের 1500 মাইল এলাকা। নাৎসি বাহিনী দখল করল নরভিক, থার্নডাইম সহ 5টি শহর ও বন্দর। একমাত্র ব্রিটেন এগিয়ে এলো সাহায্য করতে। বার্জেনে ব্রিটেনের জাহাজের সাথে যুদ্ধে গোলাবর্ষণে ডুবে গেল নাৎসি জাহাজ কোনিক্সবার্গ। নাৎসি বাহিনী সত্যি সত্যি প্রতিরোধের মুখোমুখি হল রাজধানী অসলোর কাছাকাছি। প্রাচীন দুর্গের শহর বলে খ্যাত ওস্কারবার্গ রক্ষীরা জার্মান বাহিনীর চেয়ে বেশি সতর্ক ছিল। তাদের টর্পেডো আর ভারী কামানের গোলায় নাৎসি জাহাজ ব্লুয়েশার চূর্ণ বিচূর্ণ হয়ে ডুবে গেল। এর ভেতরে ছিল 1600 সৈন্য এবং কয়েক শত গেস্টাপো অফিসার। নরওয়েজীয় বাহিনীর চরম প্রতিরোধ ভেঙে 10 এপ্রিল নাৎসি বাহিনী ঢুকল অসলোয়, শহরের অরক্ষিত রানওয়েতে। এভাবেই ত্বরান্বিত হল নাৎসি বাহিনীর বিজয়। যাবতীয় দরকারি কাগজপত্র এবং সোনাসহ 20টা ট্রাক বোঝাই করে নিয়ে রাজধানী থেকে পালালেন নরওয়ে সরকার সীমান্ত অঞ্চলে। হিটলারের গোপন আশা ব্যর্থ হল ওই সম্পদ আর নেতৃবৃন্দকে ধরতে না পেরে। অস্ত্রর পতনের পরপরই মঞ্চে এলেন বিশ্বাসঘাতক কুইন্সলিং। নরওয়েবাসীর উদ্দেশ্যে এক বেতার ভাষণে তিনি বললেন, এই মুহূর্তে জার্মান বাহিনীর প্রতি সব রকম প্রতিরোধ তুলে নিতে হবে এবং তিনি সরকার গঠন করবেন। প্রধানমন্ত্রী ব্রাউয়ার এর মধ্যে বনে গেছেন জার্মানির হাতের পুতুল। ব্রাউয়ার এবার যোগাযোগ করলেন রাজা সপ্তম হাকেনের সঙ্গে। উদ্দেশ্য জার্মানির প্রস্তাব অনুযায়ী কুইন্সলিংয়ের হাতে সরকারের ক্ষমতা তুলে দেয়া, কিন্তু অগ্রাহ্য করলেন এ প্রস্তাব নরওয়ের রাজা এবং পরিষদবর্গ। অ্যাডলফ হিটলার জ্বলে উঠলেন এবার। ফলশ্রুতিতে নরওয়ে রাজার শেষ আশ্রয় এক গ্রামে বোমা ফেলে ধ্বংস করা হল। কিন্তু নাৎসি বাহিনীর চোখে ধুলো দিয়ে আক্রমণের আগেই নিরাপদে সরে পড়েছে নরওয়ের রাজা। নাৎসি বাহিনী এভাবেই প্রতিরোধ ছাড়া দখল করে নিল নরভিক। এর সঙ্গে সঙ্গে নরওয়ে দখলও সম্পূর্ণ হয়ে গেল অ্যাডলফ হিটলারের। তার বিজয় তালিকায় যুক্ত হল আরও 2টো দেশ, নরওয়ে এবং ডেনমার্ক। এই যুদ্ধে জার্মান বাহিনীর হতাহতের সংখ্যা ছিল 5290 এবং মিত্রপক্ষে হতাহত ছিল 5000-এর নিচে। উৎফুল্ল হিটলার সেনাধ্যক্ষদের বললেন, থার্ড রাইখের সম্পূর্ণ বিজয় অবশ্যম্ভাবী। হিটলার চাইছিলেন এবার ব্রিটেন আর ফ্রান্সের সঙ্গে সরাসরি শক্তি পরীক্ষা করতে, কিন্তু এরও আগে হিটলার চাইলেন হল্যান্ড এবং বেলজিয়ামও তার হাতে আসুক। 1940 সালের 10 মে সকাল 8টা জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ আহ্বান জানালেন বেলজিয়াম এবং নেদারল্যান্ডের রাষ্ট্রদূত দ্বয়কে। দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই রিবেনট্রপ জানালেন, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ আক্রমণ থেকে রক্ষা করার জন্য জার্মান বাহিনী শীঘ্রই আপনাদের দেশে ঢুকতে যাচ্ছে। সেই পুরনো মিথ্যে ভাষণের পুনরাবৃত্তি তখন। রিবেনট্রপ সতর্ক করে দিয়ে আলো বললেন, যে কোনো রকম প্রতিরোধ নির্মম হাতে দমন করা হবে, আর এ দায়িত্ব বেলজিয়াম অথবা নেদারল্যান্ড 2 সরকারকেই নিতে হবে। চুপচাপ বসে নেই হিটলার। ব্রাসেলসে জার্মান রাষ্ট্রদূত পররাষ্ট্র দপ্তরে ঢুকেই পকেট থেকে একটা চিরকুট বের করে পড়তেই বাধা দিলেন বেলজিয়াম পররাষ্ট্রমন্ত্রী পল হেনরি। তিনি বললেন, আপনাকে প্রথমেই একটি কথা জানাতে চাই আমি। বিনা উস্কানিতে জার্মান বাহিনী আক্রমণ করছে আমার দেশ। জঘন্য আক্রমণ 1914 সালের চেয়েও ঘৃণ্য, আর এজন্যই জার্মান রাইখকেই দায়িত্ব নিতে হবে। বেলজিয়াম দৃঢ় প্রতিজ্ঞ নিজেকে রক্ষায়। এর মধ্যেই জার্মান বিমান বেলজিয়াম বোমা বর্ষণ করে চলেছে একের পর এক। আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে তারা। অ্যাডলফ হিটলার ছেঁড়া কাগজের টুকরোর মতোই ছুঁড়ে ফেলে দিলেন বেলজিয়ামকে দেয়া নিরপেক্ষতা রক্ষার প্রতিশ্রুতি।
কর্নেল ওয়াস্টার স্যাম গোপনে জানতে পেরেছিলেন যে 10 মে জার্মানি, নেদারল্যান্ড আর বেলজিয়ামের মধ্য দিয়ে পশ্চিমে শুরু হবে আক্রমণ। জেনারেল ওয়াস্টার স্যামকে 9 মে জানানো হলো অভিযান আগামী দিনই শুরু হবে। পশ্চিম ফ্রন্টে যাত্রা করছে শুয়োরের বাচ্চা হিটলার। বার্লিনে নেদারল্যান্ডের সামরিক অ্যাটাশে অয়েস্টার স্যাসকে এভাবেই সরকারিভাবে এই খবর দেয়া হলো। কিন্তু এদিকে আশ্চর্যের ব্যাপার হলো ব্রিটেন কিংবা ফ্রান্স এই খবরের গুরুত্বই বুঝতে পারল না। এদিকে লন্ডনে চলছিল তখন চরম কেবিনেট সংকট। 10 মে সন্ধ্যা পরিবর্তন এলো। নেভাল চেম্বারলেনের স্থলাভিষিক্ত হলেন চার্চিল। তিনি হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। ব্রিটেন আর ফ্রান্সের কাছে বেলজিয়ামে জার্মানির আক্রমণের খবর গিয়ে পৌঁছল। বেলজিয়াম সরকারের কাছ থেকে এলো সাহায্যের আবেদন। এরপর বিশাল ইঙ্গো ফরাসি বাহিনী এগোতে থাকল বেলজিয়ামের সীমান্তের দিকে সহযোগিতার জন্য। অ্যাডলফ হিটলার এটাই চাচ্ছিলেন। তিনি জানতেন নাৎসি ফাঁদে মিত্রপক্ষের বিশাল বাহিনীর পা দিতেই হবে, আর তাই হলো শেষমেশ। এই যুদ্ধেও হিটলার নেদারল্যান্ড আর বেলজিয়াম আক্রমণ নিয়েছিলেন সেই পুরনো কৌশলেই। 6 সপ্তাহের বেশি এই যুদ্ধ চলেনি। 10 মে থেকে 25 জুন, এর মধ্যেই ব্রিটেন, ফ্রান্স ও বেলজিয়ামের যৌথ বাহিনীর ভাগ্য বিপর্যয় ঘটে যায়। ফরাসি প্রধানমন্ত্রী হঠাৎ খবর পেলেন বেলজিয়াম পররাষ্ট্রমন্ত্রী পল রেনোর কাছ থেকে। তিনি লিখেছেন, আমরা সম্পূর্ণ পরাজিত। চার্চিল স্তব্ধ হয়ে গেলেন। অসম্ভব, মাত্র 6 সপ্তাহে এত বড় পরাজয়। কিন্তু বাস্তব তো চিরন্তন, তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। মাত্র 7 ডিভিশন ট্যাঙ্ক, কয়েক হাজার ছত্রি সৈন্য আর কয়েকশো স্তুকা বোমারু বিমান একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলল বিশাল মিত্রবাহিনীকে। এ যেন অবিশ্বাস্য। নাৎসি বাহিনী মাত্র 1 ডিভিশন প্যান্জার বাহিনীকে কাজে লাগায় নেদারল্যান্ডের আক্রমণে। তবে জয়ের একমাত্র কৃতিত্ব অবশ্য প্যারাসুট বাহিনীরই। কিন্তু ডাচ বাহিনী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিল তাদের দেশকে স্বাধীন রাখতে। নাৎসি বাহিনীর মূলত সময় লেগেছে রডহাম ব্রিজ পার হতেই। 14 মে হিটলার ক্ষুব্ধ হয়ে ঘোষণা করলেন, আমাদের দুর্বল ধারণা ছিল ডাচ প্রতিরোধ সম্পর্কে, কিন্তু সে ধারণা ভুল। এ প্রতিরোধ চুরমার আমাদের করতেই হবে। যেভাবেই হোক হল্যান্ড দখল করা চাই। বিমান বাহিনীকে আদেশ দিলেন গোরিং, বোমা ফেলে ধ্বংস করতে হবে ডাচ শহর, ব্রিজ আর রানওয়ে। ডাচ জনগণ ফলভোগ করুক জার্মান বিরোধিতার। নাৎসি বাহিনীর প্রচণ্ড আক্রমণে রটারডাম ব্রিজ তছনছ হয়ে গেল 14 মে। সাদা পতাকা হাতে শহরে ঢুকলেন জার্মান সেনাধ্যক্ষ। ঘোষণা করলেন তিনি, শীঘ্রই আত্মসমর্পণ না করলে সারা শহর ধ্বংস করে দেয়া হবে বোমা মেরে। হতচকিত ডাচ কর্তৃপক্ষ এ সম্পর্কে আলোচনার জন্য এলেন জার্মান সদর দফতরে। নাৎসি বাহিনী কথা দিয়েছিল আত্মসমর্পণ করতে আসলে তারা এ শহর অখ্যাত রাখবে। কিন্তু চরম বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে পতন হল রটারডাম শহরে। সঙ্গে সঙ্গে শুরু হল জার্মান বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ। এক লহমায় সাজানো শহর পরিণত হল একটি ধ্বংসস্তূপে। মারা গেল হাজার হাজার নিরীহ মানুষ, আহত হল হাজার, গৃহহীন হল প্রায় ৭৪,০০০ মানুষ। এরপরই মাথা নত করল ডাচ সেনাবাহিনী। এরই ফাঁকে রানী উইলহেলমিনা এবং ডাচ সরকার লন্ডনে পালিয়ে গেলেন। নেদারল্যান্ডের পতনের সঙ্গে সঙ্গে বেলজিয়াম, ব্রিটেন এবং ফ্রান্সের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। বেলজিয়ামের ভেতরে এরই মধ্যে ঢুকে পড়েছে বিশাল মিত্র সেনাবাহিনী। 14 মে জার্মান সেনাবাহিনী আর্দেন্স অরণ্য ফুঁড়ে ঝাঁপিয়ে পড়ল মিত্রবাহিনীর ওপর। এরকম আক্রমণে আবারও হতচকিত হয়ে পড়ল মিত্রপক্ষ। ট্যাঙ্ক আর স্টুকা বিমানের এক অদ্ভুত ধরনের আক্রমণ নীতি। রক্তাক্ত বিপর্যস্ত মিত্রবাহিনীর সদস্যরা। সেদিনের আর্ডেন ফরেস্টে ট্যাঙ্ক আক্রমণে নাৎসি তরুণ জেনারেল এডুইন রোমেল বীরত্ব দেখালেন। কিন্তু সেডানের কাছে ঘটল আসল বিপর্যয়। এখানেই সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে গেল ফরাসি বাহিনী। 14 মে ফরাসি আর ব্রিটিশ প্রতিরোধ তছনছ করে গুড়িয়ে দিল জেনারেল হ্যান্স গুডেরিয়ানের ৫৫ বাহিনী। নিশ্চিত মৃত্যুর করে ঢলে পড়ল ইঙ্গো ফরাসি আর বেলজীয় বাহিনীর বিরাট একটি অংশ। নাৎসি বাহিনী এবার দুর্বার গতিতে সামনে এগিয়ে চলল। চার্চিল স্তম্ভিত হয়ে গেলেন ইঙ্গো ফরাসি সম্মিলিত বাহিনীর এত চরম বিপর্যয়ে। এ যেন অবিশ্বাস্য এক ঘটনা।
চার্চিল সন্দেহমুক্ত হওয়ার জন্য 16 মে পৌঁছলেন প্যারিতে। তিনি প্রশ্ন করলেন ফরাসি প্রধান সেনাপতি গ্যামালিনকে। বললেন, ফরাসি প্রধান সেনাপতি কোথায়? জবাব দিলেন গ্যামালিন, সম্মিলিত বাহিনীর আর কোনো অস্তিত্ব নেই। চার্চিল এরপরে নাকি স্তম্ভিত হয়ে বলেছিলেন, আমার সারা জীবনে এরকম বিস্ময়কর ঘটনার অভিজ্ঞতা এটাই প্রথম। জেনারেল হ্যাডলার সেদিন তার ডায়েরিতে লিখলেন, ফরাসি বাহিনী সম্পূর্ণ পরাস্ত। এই খবরে আমাদের ফুয়েরার দারুণ উল্লসিত। 24 মে জার্মান সেনাপতি হ্যান্স গুডেরিয়ানের ট্যাঙ্ক বহর ফ্রান্সে ঢুকে পড়ল। পতন ঘটল অ্যাবেভিলের। ক্রমশই নাৎসি বাহিনী ঘেরাও করে ফেলল ক্যালেডার, ব্যালন এবং আরও কয়েকটি বন্দরের পতন হল। ডানকার্কের 20 মাইলের ভেতর পৌঁছে গেল নাৎসি বাহিনী। নাৎসি তিনমুখ আক্রমণের ফাঁদে পড়ে গেল মিত্রবাহিনী। 24 মে ওই চরম মুহূর্তে নাৎসি বাহিনীর অগ্রগতি থেমে গেল জার্মান হেডকোয়ার্টারের এক বিচিত্র নির্দেশে। জার্মান সদর দফতরের এটাই ছিল একটি মারাত্মক সিদ্ধান্ত। এ কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবরুদ্ধ ব্রিটিশ বাহিনীর অপসারণ সম্ভব হয়েছিল প্রায় অলৌকিকভাবে। কিন্তু বেলজিয়াম রক্ষা পায়নি এই ছোবল থেকে। বেলজিয়ামে নাৎসিদের জয় পূর্ণ হল। রাজা তৃতীয় লিওপোল্ড নিজের ইচ্ছায় আত্মসমর্পণ করলেন 28 মে। বেলজিয়ামের আত্মসমর্পণ করার ঠিক আগ মুহূর্তে পাশে এসে দাঁড়ালো ইঙ্গো ফরাসি বাহিনী। নাৎসি সেনাধ্যক্ষ হ্যান্স গুডেরিয়ানের ট্যাঙ্ক বহর 20 মে অ্যাবেভিলে ঢুকে পড়ার সময় থেকেই চ্যানেল অঞ্চল থেকে ব্রিটিশ বাহিনীর অপসারণের কাজে ব্যস্ত ছিলেন চার্চিল। তড়িৎ গতিতে জার্মান বাহিনী দখল করল অ্যাবেভিল। ক্যালে বন্দর তখন অবরুদ্ধ। মাত্র 20 মাইল এগিয়ে গেলেই ডানকার্ক। এর মধ্যে আটকা পড়ল 9 ডিভিশন ব্রিটিশ, 10 ডিভিশন ফরাসি আর 5 ডিভিশন বেলজিয়ান সৈন্য। দুদিক থেকে সাঁড়াশি আক্রমণে এগিয়ে আসছিল নাৎসি 6ষ্ঠ আর অষ্টাদশ বাহিনীর সদস্যরা। কিন্তু 25 মেতেই এলো অ্যাডলফ হিটলারের সেই ঐতিহাসিক রহস্যময় নির্দেশ। নাৎসি বাহিনীকে এবার থামতে হবে ক্যানেল বরাবর। পুরোপুরি বিজয় মুহূর্তে হিটলারের ওই আদেশ আসলে ছিল সেনাধ্যক্ষ রডস্টেড এবং হেরম্যান গোরিংয়ের বিচিত্র পরামর্শে। হিটলারের আদেশের তীব্র বিরোধিতা জানালেন ব্রাথসুইচ ও হ্যাডলার। তারা বললেন, এই সিদ্ধান্ত আত্মঘাতী। আমরা পুরোপুরি কোণঠাসা করেছি ব্রিটিশদের। কিন্তু হিটলার তার সিদ্ধান্তে অটল থাকলেন, যে কারণে ধ্বংসের হাত থেকে বেঁচে গেল ব্রিটিশ বিমান আর নৌবাহিনী। হিটলার সম্ভবত তার সেনাবাহিনীকে ডানকার্কের কাছাকাছি পৌঁছানোর পর জোরদার করতে চেয়েছিলেন। রডস্টেড কিন্তু পরে দায়িত্ব এড়িয়ে গিয়ে বলেছিলেন, ওই আদেশ দিয়েছিলেন আসলে অ্যাডলফ হিটলার নিজেই। তার এরকম ভুল নীতির জন্যই যুদ্ধের মোড় ঘুরে গিয়েছিল। এটা ছিল অন্যতম একটি মূল কারণ। হিটলার তার আগের আদেশ বাতিল করেন 26 মে। হুকুম দিলেন আক্রমণের জন্য। কিন্তু তখন সময় কোথায়? দেরি হয়ে গেছে তখন অনেক। এর মধ্যেই ব্রিটিশ নৌবাহিনী ডানকার্কে শুরু করেছে তাদের সৈন্য অপসারণের কাজ, অপারেশন ডায়নামো। জার্মান বাহিনীকে প্রতিরোধ করার জন্য মিত্রবাহিনী ততক্ষণে জোরদার করে তুলেছে তাদের রক্ষাব্যূহ। ডানকার্কের দিকে যাত্রা করলে এবার 850টির মতো নানা ধরনের জলযান ইংল্যান্ডের কাছেরই একটি উপকূল থেকে। সাহায্যের হাত বাড়ালো ব্রিটেনের জনগণ জাতির এই মুমূর্ষু সময়ে। যেভাবেই হোক আটকে পড়া সৈন্যবাহিনীকে তাদের উদ্ধার করতেই হবে। সবাই যেন দৃঢ় প্রতিজ্ঞ। বিশেষ দ্রষ্টব্য, ডানকার্কের এই অবিস্মরণীয় ঘটনা নিয়ে চলচ্চিত্রকার ক্রিস্টোফার নোলান তৈরি করেছেন একটি অসাধারণ চলচ্চিত্র ডানকার্ক। আগ্রহী শ্রোতাগণ এই চলচ্চিত্রটি দেখতে পারেন। আসলে ডানকার্কের ঘটনা ছিল এক অলৌকিক ব্যাপার। 27 মে 8,000 সেনা সৈন্য অপসারিত হল। এরপর আরও 17,000। ওই সংখ্যা বেড়ে গেল কিছুদিন পরে 48,000-এ। 30 মে 53,900-তে। প্রথম 4 দিনে 1,26,606 জন সৈন্য অপসারিত হল। এই সংখ্যা কল্পনাও করতে পারেনি ব্রিটিশ নৌবাহিনী। এই উদ্ধার কাজ চলল নাৎসি বাহিনীর একেবারে চোখের সামনেই। ওদিকে জার্মান KW 4 দিন ধরেই জানাচ্ছে শত্রু বাহিনী নাকি ধ্বংসের মুখোমুখি। 29 মে
জার্মান সদর দফতরে এক ইশতেহারে জানানো হল, ফরাসি বাহিনীর ভাগ্য এখন আমাদের হাতে। ব্রিটিশ বাহিনী কোণঠাসা হয়ে পড়েছে সীমান্তে ডানকার্কে। আমাদের শাসন আক্রমণে তারা বিপর্যস্ত। শত্রু বাহিনী নিশ্চিহ্ন হওয়ার পথে। উদ্ধৃতি শেষ। নিশ্চিত হিটলার ভুলেও জানতে পারেননি যে অবরুদ্ধ সৈন্য ধ্বংস হওয়ার বদলে তারা সমুদ্র যাত্রায় নিজেদের দেশে পৌঁছতে ব্যস্ত। 30 মে হ্যাডলার অবস্থার গুরুত্ব বুঝতে পারলেন ব্রাসউইচের সঙ্গে আলোচনার পরই। তাদের চোখে পড়ল সমুদ্রের বুকে অগণন জলযানে শত্রু সৈন্য পালাতে ব্যস্ত। হ্যাডলার তার ডায়েরিতে লিখলেন, ব্রাসউইচ ক্ষুব্ধ। আমরা ব্যর্থ হয়েছি সমুদ্র পথ বন্ধ করতে। প্রতিকূল আবহাওয়ার কারণে আকাশে ওড়েনি কোনো যুদ্ধ বিমান। আমাদের চোখের সামনে দিয়ে শত্রু বাহিনী পালাতে ব্যস্ত ইংল্যান্ডের দিকে। এ অবস্থায় জার্মান বাহিনীর তুমুল আক্রমণের যোগ্য জবাব দিল ব্রিটিশ বাহিনীও। 31 মে ব্রিটিশ 68,000 সৈন্য অপসারিত হল। জার্মান বোমারু বিমান লুৎফাফা তখন কি কিছুই করতে পারেনি? সেই আকাশ সেনারা প্রচণ্ড বোমা ফেলেও থামাতে পারেনি মিত্রপক্ষের সৈন্য অপসারণ। কারণ মাঝে মাঝে চমৎকার পাল্টা আক্রমণ করছিল ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। আর মাত্র 4,000 ব্রিটিশ সৈন্য অপেক্ষমান ডানকার্কে। তাদের উদ্ধার করতে আসছে 1 লক্ষের মতো ফরাসি সৈন্য। রাতের অন্ধকারে জার্মানির সামনে আক্রমণ বন্ধ হলে মিত্রপক্ষ পুরোপুরি চালিয়ে গেল সৈন্য অপসারণ। আসলে নাৎসি বাহিনীর কবল থেকে সর্বমোট বেরিয়ে এসেছিল সেদিন ব্রিটিশ চ্যানেল পার হয়ে প্রায় 3,38,000 ব্রিটিশ সৈন্য। বিশ্বযুদ্ধের ইতিহাসে ডানকার্কি উল্লেখযোগ্য অলৌকিক ঘটনা বলে চিহ্নিত হল। তা সত্ত্বেও ব্রিটেনের কমন্স সভায় ঘোষণা করলেন সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তিনি বললেন, কেবল অপসারণের মধ্য দিয়ে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। চরম বিপদের মুখোমুখি হল ব্রিটেন। ক্ষতিগ্রস্ত বিমানবন্দর, পদাতিক বাহিনীর মনোবল ভেঙে পড়েছে। ভরসা কেবল নৌবাহিনী। ফ্রান্সের অবস্থাও ভালো নয়। এই মুহূর্তে বিখ্যাত সেনাধ্যক্ষ মার্শাল পেতা এবং জেনারেল ওয়েগান্ডি ফরাসি সরকারের দায়িত্ব তুলে নিলেন। ইতিহাসে তুলনাবিহীন এক ভাষণ রাখলেন সেদিন চার্চিল। 4 জুন বিশ্বের উদ্দেশ্যে তিনি বললেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে। ইউরোপ সহ অন্যান্য এলাকার দেশগুলো নাৎসি শাসনের আওতায় হলেও আমরা লড়াই চালিয়ে যাব সর্বত্র। আমরা কখনোই আত্মসমর্পণ করব না। যতদিন না নতুন পৃথিবীর আবির্ভাব হয় ততদিন সংগ্রাম চালিয়ে যাব আমরা। কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। অ্যাডলফ হিটলার একটু চিন্তিত হননি ব্রিটিশ কর্তৃপক্ষের যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারের এই সিদ্ধান্তে। হিটলার জানতেন ফ্রান্সের পতনের পরই উচিত শিক্ষা দেয়া যাবে ব্রিটেনকে। ডানকার্কের পতন ঘটিয়ে নাৎসি বাহিনী দ্রুত গতিতে ঢুকে পড়েছে ফ্রান্সের 400 মাইল জুড়ে বিশাল ফ্রন্ট বরাবর। তখন এরই মধ্যে ফরাসি বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেছে। 143 ডিভিশন জার্মান সৈন্যের বিরুদ্ধে ফ্রান্সের তখন মাত্র 65 ডিভিশন। ফরাসি সরকার 10 জুন রাজধানী প্যারি ছেড়ে পালিয়ে বাঁচলেন বোর্দো শহরে গিয়ে। ফ্রান্সে প্যারি শহরে নাৎসি বাহিনী ঢুকে পড়ল। ফ্রান্সের আইফেল টাওয়ারে উঠল জার্মান বিজয় পতাকা। প্রধানমন্ত্রী রেনো পদত্যাগ করলেন 16 জুন। তার স্থলাভিষিক্ত হলেন মিশেল পেতা। পরদিনই নাৎসি বাহিনীর কাছে আত্মসমর্পণের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী মেশিয়ে পেতা। কিন্তু অ্যাডলফ হিটলার সহজে রাজি হওয়ার লোক নন। তিনি বললেন, আত্মসমর্পণের প্রস্তাব আমি ডুচির সঙ্গে আলোচনা না করে বিবেচনা করব না। জার্মানির একের পর এক বিজয় অভিযান সগ্রাহে লক্ষ্য করছিলেন ওদিকে বেনিতো মুসোলিনি ওরফে ডুচি। ফরাসি বাহিনীর চরম বিপর্যয়ে লোভী শকুনের মতোই ঝাঁপিয়ে পড়তে চাইলেন তিনি। এত ব্যস্ততা সত্ত্বেও হিটলার ভুলে যাননি মুসোলিনিকে। হিটলারের চিঠির উত্তরে মুসোলিনি জানালেন, ইটালি তৈরি আছে এবার যুদ্ধ করতে। 5 জুন তারা ঢুকে পড়বে ফ্রান্সের অপর দিক থেকে। হিটলার জানালেন, প্রিয় ডুচি, আপনার এই প্রস্তাবে আমি সত্যি এবার আনন্দিত। তবে একটি অনুরোধ, ইটালীয় সেনাবাহিনী 10 জুন ঢুকে পড়ুক ফ্রান্সে, 5 জুন নয়। কিন্তু ইটালির বাহিনী সম্পর্কে মুসোলিনির অহংকার ধূলিসাৎ হল শীঘ্রই। আল্পস পর্বতের কাছে ইটালীয় 18 ডিভিশন সৈন্যকে তীব্র প্রতিরোধ করল ফ্রান্সের মাত্র 6 ডিভিশন সৈন্য।
বলা বাহুল্য, জার্মানি এর মধ্যে ফ্রান্স জয় করে নিয়েছে। কাউন্ট সিয়ানো তার ডায়েরিতে লিখলেন, ইটালি বাহিনীর এই ব্যর্থতায় দারুণ ক্ষুব্ধ হয়েছে মুসোলিনি। তারা এক পাও এগোতে পারেনি। এই যুদ্ধে হিটলারের জয়ের চিন্তাই তার কাছে অসহ্য। ইটালি পুরোপুরি ব্যর্থ এবং লজ্জিত এই অভিযানে। বেনিতো মুসোলিনি একটি চুক্তির ব্যাপারে আলোচনার জন্য যাত্রা করলেন বার্লিনের উদ্দেশ্যে। তিনি বার্লিনে পৌঁছেই হিটলারকে বললেন, ফুয়েরার, আমি চাই ইটালি ও জার্মানির কাছে যুক্তভাবেই চুক্তিতে স্বাক্ষর করুক ফ্রান্স। হিসেবে হিটলার এবার জয়ের গৌরব ভাগাভাগিতে রাজি নন। বললেন তিনি, জার্মান রাইকের পক্ষে প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, ফ্রান্স ইটালির সঙ্গে আলাদাভাবে চুক্তি স্বাক্ষর না করা পর্যন্ত কার্যকর হবে না যুদ্ধবিরতি। মুসোলিনি ব্যর্থ হলেন, হতাশ হয়ে ফিরলেন রোমে। কাউন্ট সিয়ানো সেদিন তার ডায়েরিতে লিখলেন, আজ এ কথা স্পষ্ট যে সব কিছুই দ্রুত শেষ করতে আগ্রহী হিটলার। তিনি জুয়া খেলায় নেমেছেন। এত বড় বিজয়ের পরও তিনি কেমন ধীর স্থির। সত্যি তিনি প্রশংসার যোগ্য। ফুয়েরারের তুলনা নেই। অনেক বছর আগে 1918 সালের 11 নভেম্বর, সেই দিনটি ছিল স্মরণীয় দিন। প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্বে জার্মানি পরাজয়ের পর চুক্তি করতে বাধ্য হয় ওই দিনে। আর সেই চুক্তি করা হয় ফ্রান্সের ভেতর কম্পেইন জঙ্গলের কাছাকাছি এক ট্রেনের কামরায়। হিটলার সেই অপমান ভোলেননি দীর্ঘ 22 বছরেও। হিটলার তাই পর্যুদস্ত ফ্রান্সকে নির্দেশ দিলেন, সযত্নে রাখা সেই বিশেষ ট্রেনের কামরাতেই আবার স্বাক্ষরিত হবে আত্মসমর্পণ চুক্তি। উৎফুল্ল হিটলার গর্বভরে জানালেন গোয়েরিংকে, জার্মানি আজ তার প্রতিজ্ঞা রক্ষা করেছে। এতদিন পর ভার্সাইয়ের সে অপমানের জ্বালার প্রতিশোধ নিলাম আমরা। 1940 সালের 21 জুন বেলা 3:15 হিটলার মার্সিডিজে করে যাচ্ছিলেন প্যারিসের পথ বেয়ে। সাথে ব্রাসউইচ, কাইটেল, রেইডার, রিবেনট্রপ এবং রুডলফ হেস। এগিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো হিটলার সদল বলে। বিরাট এক গ্রানাইট পাথরে বড় বড় অক্ষরে লেখা, 1918 সালের 11 নভেম্বর এখানেই জার্মানির চরম অহংকারের মৃত্যু হয়। যে স্বাধীনতা প্রিয় জাতিকে দাসে পরিণত করতে চেয়েছিল, তাদের চরম অহংকারের এখানেই মৃত্যু। অ্যাডলফ হিটলার পড়লেন লেখাটি। ক্রোধে লাল হয়ে উঠল তার মুখাবয়। থরথর করে কাঁপতে লাগলেন তিনি রাগে। কোনো মতো সামনে নিলেন নিজেকে। এরপর ধীরে ধীরে ফুটে উঠল বিজয়ীর সাহসী ভঙ্গি। হিটলার আস্তে আস্তে ঢুকে পড়লেন সেই কামরায়, তার সঙ্গে বাকি সব সদস্য। ট্রেনের কামরার নির্দিষ্ট চেয়ারে বসলেন হিটলার, যে চেয়ারটাতে 22 বছর আগে বসেছিলেন ফরাসি বিজয়ী সেনাপতি মার্শাল ফক। সেই পুরনো নাটকেরই যেন নতুন এক অভিনয় শুরু হতে চলেছে। কেবল পাত্রপাত্রী বদল হয়ে গেছে। এরই মধ্যে ফরাসি প্রতিনিধি জেনারেল চার্লস সেনজাইগার এবং লিও নোয়েল এসে পৌঁছলেন। জেনারেল কাইটেল পড়ে শোনালেন সন্ধির প্রস্তাব। এই প্রস্তাবের আগাগোড়াই ছিল ফ্রান্সের জন্য চরম অপমান আর লাঞ্ছনায় জর্জরিত। হান্টজাইগার এবং কাইটেল চুক্তি স্বাক্ষর করলেন 22 জুন। স্বাক্ষর করার আগ মুহূর্তে কাপা গলায় বললেন হান্টজাইগার, আমি জানাচ্ছি ফরাসি সরকার সন্ধি চুক্তিতে স্বাক্ষর করতে নির্দেশ দিয়েছে আমাকে। ভাগ্য বিড়ম্বনায় ফ্রান্স আজ এই কঠিন অপমানজনক চুক্তি স্বাক্ষরে বাধ্য। এ সত্ত্বেও ফ্রান্স আশা করে জার্মানি উদারনীতির মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আবারও ভালো করবে। এরই মধ্যে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। ঐতিহাসিক ওই ট্রেনের কামরা টেনে নিয়ে যেতে শুরু করেছে জার্মানি সেনারা সেই বার্লিনের উদ্দেশ্যে। তার আগেই অ্যাডলফ হিটলার বিজয় গর্বে নেমে পড়েছেন ওই কামরা থেকে। ওদিকে রোমে ফ্রান্স এবং ইটালির মধ্যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হল এর মাত্র 2 দিন পরই। বেনিতো মুসোলিনি মাত্র কয়েকশো গজ ফরাসি এলাকা দখল করেই সন্তুষ্ট হলেন বাধ্য হয়ে। প্রথম বিশ্বযুদ্ধে 4 বছর অপরাজিত ফ্রান্স মাত্র 6 সপ্তাহেই পরাজিত হল জার্মান বাহিনীর কাছে। সারা ইউরোপ জুড়েই নাৎসি দানবেরা হিংস্র ছোবল বিস্তারিত করল ক্রমশই। বাকি কেবল ইংল্যান্ড। অ্যাডলফ হিটলার পশ্চিম আক্রমণ করার 10 দিন পর ব্রিটেনের দিকে দৃষ্টি ফেরালেন। তিনি জেনারেল ফন র্যানস্টেডকে একান্তে বললেন, ব্রিটেনকে ধ্বংস করার কোনো ইচ্ছে আমার নেই। জার্মানি শুধু চায় ইউরোপে একাধিপত্য বিস্তারের সুযোগ। আশা করি ব্রিটেন আমার শান্তি প্রস্তাবে এগিয়ে আসবে এবার।
সুইডেনের রাজা এর মধ্যে গ্রেট ব্রিটেনের কাছে পাঠালেন এক শান্তির প্রস্তাব। চার্চিল কিন্তু তীব্র ভাষায় এর জবাব দিলেন, এই ধরনের কোনো প্রস্তাব আলোচনার আগে সদিচ্ছার প্রমাণ রাখতে হবে জার্মানিকে, যেমন পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, ডেনমার্ক, হল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে এবং তার আগে ফ্রান্সের স্বাধীন সত্তা ফিরিয়ে দিতে হবে জার্মানিকে। হিটলার ২রা জুলাই আদেশ দিলেন তার OKW-কে, বললেন, বিমান যুদ্ধে আমাদের অপ্রতিদ্বন্দ্বিতার কারণেই ইংল্যান্ডে অবতরণ সম্ভব হতে পারে, এখনই সব ব্যবস্থা করুন। অ্যাডলফ হিটলার ১৬ জুন জারি করলেন এক টপ সিক্রেট আদেশ। টপ সিক্রেট, ১৬ জুলাই ১৯৪০। সেখানে লেখা হলো, ইংল্যান্ড সামরিকভাবে অসহায় হওয়া সত্ত্বেও যেহেতু আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সেই কারণেই আমি বাধ্য হচ্ছি ইংল্যান্ডে জার্মান সৈন্য নামাতে। উদ্দেশ্য হচ্ছে ইংল্যান্ডকে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত রাখা এবং প্রয়োজন বোধ করলে তাকে পুরোপুরি গ্রাস করা। অ্যাডলফ হিটলার। বলা বাহুল্য, ওই আক্রমণের সাংকেতিক নাম ছিল অপারেশন সি লায়ন। অ্যাডলফ হিটলার জাজ্জল্যময়ী এক বক্তৃতা দিলেন ১৯ জুলাই রাইখস্ট্যাগে, ব্রিটেনের উদ্দেশ্যে তার শেষ শান্তির প্রস্তাব, এবং বিষেধাগার করলেন তিনি চার্চিলকে। হিটলার বললেন, একটা চিৎকারই কেবল ভেসে আসছে ব্রিটেন থেকে, যে চিৎকার সে দেশের জনগণের নয়, কিছু সংখ্যক রাজনৈতিক সেখানে ধোঁয়া তুলছেন যুদ্ধের। ব্রিটেনের ওই রাজনীতিকরা হয়তো জানেন না এর শেষ পরিণতি কি। তারা আরও বলেছেন, গ্রেট ব্রিটেন মুছে গেলেও তারা দরকার হলে যুদ্ধ করবেন কানাডায় বসে। আমার বিশ্বাস ভদ্রলোকেরাই যাবেন সেখানে, ব্রিটেনের সাধারণ মানুষ থাকবেন ব্রিটেনেই। বিশ্বাস করুন, এ ধরনের রাজনীতিবিদদের আমি সহ্য করতে পারি না। ইতিমধ্যে অনেকেই সেখানে পাড়ি জমিয়েছেন, প্রচুর অর্থ নিশ্চয়ই পাঠানো হয়েছে সেখানে। মিস্টার চার্চিল সম্ভবত এবার বিশ্বাস করতে পারেন আমাকে। আমি ভবিষ্যৎবাণী করছি যে রাজ্য এবার ধ্বংস হতে চলেছে, তাকে আমি কোনোদিনও নষ্ট করতে আগ্রহী নই। মিথ্যায় জর্জরিত চমৎকার ওই বক্তৃতা শেষে হিটলার আসল বক্তব্যে ফিরে এলেন। তিনি বললেন, বিবেকের তাড়নায় এই মুহূর্তে বলতে চাই, আমি কোনো রকম সুবিধা আদায় আমার ইচ্ছে নয়। বিজয়ী হিসেবে যুক্তিসঙ্গত কারণেই আমি বলছি, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো কারণ আমার জানা নেই। মুসোলিনিও যুদ্ধই চাইছিলেন। চার্চিল জবাব দিলেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই মুসোলিনির, যুদ্ধ করার খায়েশ পুরোপুরি মিটিয়ে দেয়া হবে মুসোলিনিকে। হিটলারের গ্রেট ব্রিটেন আক্রমণ করার ইচ্ছে থাকলেও কার্যত মোটেও সহজ ছিল না এই ব্যাপারটা, কারণ জার্মান বাহিনী ডাঙায় অপরাজেয় এবং বিদ্যুৎ গতি সম্পন্ন হলেও জলে ছিল তারা সীমাবদ্ধ। তবে ব্রিটেনের যোগ্যতা নিয়ে মনে ভয়ও ছিল নাৎসি সেনাধ্যক্ষদের। অ্যাডলফ হিটলারও শঙ্কামুক্ত ছিলেন না। তাই জেনারেল রানস্ট্যাডকে একান্তে বলেছিলেন হিটলার, স্থলে আমি যে অপ্রতিদ্বন্দ্বী তাতে কোনোই সন্দেহ নেই, কিন্তু জলে আমি সত্যি দারুণ ভীত। অ্যাডলফ হিটলার ব্রিটেন আক্রমণ মুহূর্তে তাই দ্বিধায় পড়লেন। এবার কি করবেন তিনি? বিশ্বযুদ্ধ এবার এসে দাঁড়িয়েছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। যুদ্ধে এবার দ্বিতীয় পর্বের শুরু। হিটলারের কোর্টে এখন সমস্ত বল। ইতিহাসের গতি প্রকৃতি এবার কোন দিকে প্রবাহিত হবে তার নির্ধারণ করতে পারে একমাত্র হিটলারই এবং তার নাৎসি বাহিনী। ব্রিটেন আক্রমণের এই সন্ধিক্ষণে তাই এ যাবৎ সকল যুদ্ধবিজয়ী ইউরোপের প্রভুত্বকারী অ্যাডলফ হিটলারও চিন্তিত। প্রিয় শ্রোতা, জিল্লুর রহমান রচিত থার্ড রাইখ বইটির মাঝামাঝি পর্যায়ে আমরা। বিশেষ কিছু প্রয়োজন এবং পেশাগত কারণে আমাকে এ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ঢাকার বাইরে অবস্থান করতে হবে। আপনারা জানেন, কোনো বই পাঠের সময় সেই সব বই অডিও বুক চ্যানেল সবসময় ধারাবাহিকভাবে সেই বইটি নির্দিষ্ট দিন পরপর আপলোড করে সম্পূর্ণ বই পড়া সম্পূর্ণ করেছে। এবারই প্রথম এই দ্বিতীয় পর্ব পড়ার আগে 15 দিনের একটি গ্যাপ কোনোভাবেই এড়ানো যাচ্ছে না। এজন্যে আমি সবার কাছেই আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এই সামনের 15 দিন সাথে থাকবেন, কথা দিচ্ছি। খুব দ্রুতই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় পর্ব শুনতে পারব। সবাইকে অফুরন্ত ভালোবাসা।